কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছায়। ঈদ থাকবে আর সুকান্ত মাইতি থাকবেন না তা তো হয় না, সুতরাং সুকান্ত মাইতির একটা ঘটনা আপনাদেরকে শোনাতেই হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সুকান্ত মাইতির ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ঈদ মুবারক। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সেলাম, স্নেহ, ভালোবাসা। আবারও হাজির হলাম অন্যরকম একটা ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আলিপুর ছিল কলকাতার একেবারে যেন সাহেবপাড়া। শুনেছি সাহেবেরা নাকি মৃত্যুর পর ভূত হয়ে যায়, আবার তাদের ভূত হওয়াটাও নাকি সহজ, কারণ তাদের কবর দেয়া হয়, পুড়িয়ে ছাই করা হয় না। ভূত মন্ত্রে জেগে উঠে তারা আবছা কায়া ধারণ করতে পারে সহজেই। এই আলিপুরেই একবার খোদ লাট সাহেবই ভূত হয়ে গিয়েছিলেন। সাহেবী ভূতের কথা বলতে গেলে আলিপুরের হেস্টিং হাউসের কথা উঠবে না, এও কি সম্ভব? বর্তমানে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন্স হেস্টিং কলেজ নামে পরিচিত। বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল চিৎকারে হেস্টিং স্টপের নাম ধরে বাস যাত্রীকে সতর্ক করে দেন। চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান, সেই পুষ্পোদ্যানের ভেতর দিয়ে সোজা গেলে রেস কোর্সের উল্টো দিকে হেস্টিংসে সহজেই পৌঁছানো যায়। ওয়ারেন হেস্টিংসের নাম জানেন না এমন আধুনিক বাঙালি খুঁজে পাওয়া খুবই দুর্লভ। হ্যাঁ, তিনিই বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বীর বাঙালিকে ফাঁসি কাঠে ঝুলিয়ে। তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসের পাতায়, তা ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে। জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস। দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল, আর 2 বছর কেটে গেলেই 250 বছর পূর্ণ করবে। 1777 সালে বাড়িটা তৈরি হয়েছিল। কে বা কারা তৈরি করেছিল জানি না, কিন্তু চারপাশে এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না, বরং চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছিল। বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়েছিল। বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলে বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এখানেই জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডার আসর। হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে তার একদা সহপাঠী এবং গেলাসের বন্ধু। নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করিয়ে নিতে পারতেন? অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব দুই বাড়িয়ে দিয়েছিল। এই জন্য তিনি এখানে বসবাস করতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, তার নববিবাহিতা স্ত্রী ম্যারিয়ান ইনফেকে নিয়ে এলেন এই বাড়িটিতেই, যেটি হেস্টিংস নামে সুপরিচিত। 1784 সাল পর্যন্ত এই বাড়িতে থেকে শ্রীমতী হেস্টিংস দেশে ফিরে যান, আর তার পরের বছরই সব গুটিয়ে চলে যান নিজের দেশ স্বয়ং লাট সাহেব স্যার হেস্টিংস। শ্রোতা বন্ধুরা, এখন মনে হতে পারে আজ হঠাৎ আমি এই হেস্টিংস হাউস নিয়ে কেন পড়লাম। এখন আসি সেই প্রসঙ্গে। হেস্টিংস হাউসের ভুতুরে ইতিহাস কম বেশি সবার জানা, তবুও যারা এখনও জানেন না তাদের জন্য সেই ইতিহাসের সারাংশ না হয় ঘটনার মধ্য দিয়ে মনে করিয়ে দেব। সেই সকল তথ্য ইতিহাসের পাতা থেকেই সংগৃহীত। কিন্তু ধরুন সেই ভুতুরে ইতিহাস এই 21 শতাব্দীতে যদি চাক্ষুষ মানুষের সামনে ঘটে, তাহলে বিষয়টা আমাদের মতো ভূত.com প্রেমী শ্রোতা বন্ধুদের এক বিশেষ খোরাক হয়ে দাঁড়ায়। যদিও সালটা কিছু অনিচ্ছাকৃত কারণবশত এড়িয়ে গেলাম, সেরকমই একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি সুকান্ত মাইতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ঈদ মুবারক। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন।
চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমার এক পরিচিত বন্ধুর মাস্তুতো দিদি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ধরে নিলাম ছদ্মনাম অনামিকা বোস হেস্টিংস ওমেন কলেজ থেকে এমএড করেন। ঘটনাটি তার সাথে ঘটে। এবার দেশে ফিরে কলকাতার বিভিন্ন হন্টেড প্লেসের ঘটনা কালেক্ট করার সময় ফোন ঘোরাতে ঘোরাতে এক পরিচিত বন্ধুর কাছ থেকে অনামিকা দির কথা জানতে পারি। বর্তমানে উনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। যাই হোক, একদিন সময় করে বন্ধুর কাছ থেকে অনামিকার ফোন নাম্বার নিয়ে ঘটনাটি জানতে চাইলে অনামিকা দি বলতে শুরু করেন। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়েছে যে কেউ তোমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিঃশব্দে গভীর অন্ধকার থেকে? অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ, কারণ মনে হয়েছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে? যদি কখনো এমন অনুভূতি না হয়ে থাকে, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এরকমটা কখনো না হয়। কারণ একবার যদি তুমি সেই অনুভূতির স্বাদ পাও, তাহলে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আজও কলেজের সেই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, যা আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে, নিঃশব্দে নিঃসঙ্গভাবে অন্ধকারের আড়ালে। বাঁকুড়ায় আমার গ্রামের বাড়ি। সালটার বললাম না, ঠিক করি এমএড করব। মধ্যবিত্তের বাড়ি, তবু বাবা সম্মতি দেন। সেই মতো ওই কলেজ খুঁজে কলকাতার উইমেন্স হেস্টিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই। অ্যাডমিশন শেষের দিকে হওয়ায় হোস্টেলের সব ঘর ভর্তি হয়ে গেছে, একটি মাত্র ঘর ছাড়া। সেখানে গিয়ে উঠি। প্রথম দিকে খুব নার্ভাস লাগছিল, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম। হোস্টেলের পরিবেশ প্রথমে স্বাভাবিক মনে হলেও কোথায় যেন একটা কিছুর অভাব ছিল। মনে হচ্ছিল পুরো হোস্টেলের ভেতর একটা চাপা শূন্যতা বিরাজ করছে। আমার রুমমেট ছিল অভনী। প্রথম দিন ওকে খুব অদ্ভুত লেগেছিল। মেয়েটা খুব চুপচাপ, সবসময় যেন দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে। তার মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট অনুভব করেছিলাম। প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও কিছু একটা লুকাচ্ছে। একদিন হোস্টেলের সিঁড়ির কাছে অবনীকে মন মরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কিরে, তোর কি হয়েছে? আসার পর থেকে দেখছি তুই কেমন একটা অন্যমনস্ক থাকিস। তুই ঠিক আছিস তো? অবনী শুকনো মুখে বলল, সব ঠিক আছে, কিন্তু তুই সাবধানে থাকিস। এই বলে সে চুপচাপ হাঁটা দেয়। সেদিন অবনী মুখ ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট দেখেছিলাম ওর ঠোঁটের কোণায় শুকনো হাসির রেশ। তখনও বুঝতে পারিনি ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি হেসে উড়িয়ে দেই, ভাবলাম হয়তো নতুন জায়গার জন্য এমন লাগছে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। টুকটাক একটা দুইটা খাপছাড়া ঘটনা ঘটলেও তেমন কোনো বড় সমস্যা হয়নি। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে। সময়টা ছিল প্রথম পরীক্ষার দিন। সেদিন সারাদিন পরীক্ষা দিয়ে ক্লান্ত ছিলাম। রাতে হোস্টেলে ফিরে দরজা খুলে দেখি অবনীর সব জিনিসপত্র গায়েব। পুরো রুম ফাঁকা, এমনকি ব্রিফকেসটাও নেই। শুধু একটা চিরকুট পড়ে আছে বিছানার ওপর। ভালো করে পড়াশোনা করিস অনামিকা। সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল। এ কেমন ধরনের মজা? অবনী গেল কোথায়? কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকি, হয়তো অন্য কোথাও গেছে। কিন্তু কেন জানি না, ঘরের ভেতরের বাতাস হঠাৎ করেই ঠান্ডা হতে শুরু করলো। জানালার পর্দা অদ্ভুতভাবে দুলছিল, অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিছুই নেই। ঠিক তখন একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি শুনতে পেলাম কেউ ধীর স্বরে ডাকছে, অনামিকা। আতঙ্কে আমি কাঠ হয়ে যাই, গলা শুকিয়ে আসে। জানালার দিকে তাকিয়ে দেখি কাঁচের ওপরে একটি পরিচিত মানুষের ছায়া পড়েছে। অবনী, কিন্তু ও তো এখানে নেই, আর রুমটা তো দোতলায়। তাহলে কি করে জানলার বাইরে কেউ দাঁড়াবে? দেখলাম ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অবনীর মুখটা স্পষ্ট হচ্ছিল, কিন্তু এ কি তার চোখ? চোখ কোথায়? চোখের পরিবর্তে বিশাল গহ্বর। ঠোঁটের কোণা বেয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ফিস ফিস করে সে আবারও বলল, তুইও আমার মতো হবি। আমার পা যেন ক্রমশ জমে যাচ্ছিল মেঝেতে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ কানের কাছে নিঃশ্বাসের গরম বাতাস অনুভব করলাম। ও কি আমার পাশে দাঁড়িয়ে? আমি আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু দরজার কাছে গিয়ে হ্যান্ডেলে হাত দিতে বুঝলাম সেটা একটা বরফের টুকরো, প্রচণ্ড ঠান্ডা। সেদিন জানি না অন্তর থেকে কেউ বারবার বলছিল, অনামিকা পালা, পালা, অনামিকা পালা।
কোনো রকমে দরজাটা খুলে দৌড়তেই বাইরে লবিতে এসে আঁতকে উঠি। দেখি আরও মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। তারাও যেন সবাই একসাথে ফিসফিস করে বলছিল, কোথায় যাচ্ছিস অনামিকা? তোর আর পালানোর রাস্তা নেই, সে তোকে বেছে নিয়েছে। আর পারলাম না, আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। আমি দৌড়াতে চাইলেও পারলাম না। এমন সময় ঘাড়ের পাশে একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম। পেছন ফিরে তাকাতেই আতঙ্কে দম আটকে আসলো। অবনী মাঝ আকাশে ভাসছে, তার শরীরটা যেন ধীরে ধীরে মোমের মতো গলে পড়ছে। চোখের সেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছি না। কখন যে জ্ঞান হারিয়েছি মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি হোস্টেলের গেটের বাইরে ঘাসের ওপরে শুয়ে আছি। সকলে আমার মুখের ওপরে ঝুঁকে আছে, চোখে মুখে তাদের কৌতূহলের রেশ। আমার জ্ঞান ফিরতে দেখে তারা ধরাধরি করে আমাকে স্টাফ রুমে নিয়ে যায়। হোস্টেল ইনচার্জ থেকে শুরু করে সবার মুখে একটাই প্রশ্ন, কি হয়েছে আর কেনই বা আমি বাইরে এইভাবে ঘুমাচ্ছি? অথচ আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সবার মুখে যেন কুলুপ লেগে গেল। কেউ খুলে কিছু বলছিল না, কিন্তু ভিড়ের মধ্য থেকে এক সিনিয়র দিদি এগিয়ে এলেন। তিনি বললেন, তুই তো সেই রুমে থাকতিস তাই না? আমি মাথা নাড়লাম। মেয়েটা গভীর শ্বাস নিয়ে বলল, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো যে পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তার নাম অবনী। তারপর থেকে যেই ওই রুমে থেকেছে সেই পাগল হয়ে গেছে, নয়তো কলেজ ছেড়ে চলে গেছে। ও এখনো ওখানে আছে, কেউই ওর কথা ভুলতে পারে না। আমি সব শুনে স্তব্ধ হয়ে যাই। হোস্টেলের শেষের দিকে আসায় সেই রুমটি পেয়েছিলাম, কিন্তু কেউ কিছু জানায়নি। আসলে সাহস করে এর আগে অনেকেই থেকেছে সেই রুমে, কিন্তু তেমন কিছু হয়নি। কেবল যাদের রাশি একটু দুর্বল, যারা একটু ভীতু, তাদের সাথেই নাকি এরকম ঘটেছে। আমিও সেই ভীতুর দলের। তাই আর দেরি না করে সেই দিনই রুম ছেড়ে অন্য এক সহপাঠীর রুমে শিফট হয়ে গেলাম। আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। অন্ধকার থেকে যেন বলছে, তুই পালাতে পারবি না। এই বলে অনামিকাদি থামেন। এখন আসি হেস্টিংস হাউসের কি সেই অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা যা আজও ইতিহাসের পাতায় জলজল করছে। হেস্টিংস দেশে ফিরে গেলেন, সঙ্গে জাহাজ ভর্তি মালপত্র। বেশ কিছুদিন পর জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে তিনি তার অতি প্রিয় এবং গোপনীয় একটি কালো বাক্সের কোনো হদিশ পেলেন না। অথচ তাতেই আছে গোটা কতক গোপন ছবি আর বেশ কিছু গোপনীয় কাগজপত্র। সর্বনাশ! সেটা যদি কারোর হাতে পড়ে! আর দেরি না করে সঙ্গে সঙ্গে হেস্টিংস সাহেব তার প্রাইভেট সেক্রেটারি টমসন সাহেবকে জরুরি চিঠি পাঠিয়ে বাক্সটার খোঁজ করতে বললেন। প্রায় 2 বছর কেটে গেল। কালো বাক্সের মালিক ইংল্যান্ড ফিরে গেছেন। এর মধ্যে মালিকের অন্যান্য জিনিসের সঙ্গে সেই বাক্সটাও সম্ভবত নিলামে উঠে গেছে। টমসন কিছুতেই তার হদিশ করতে পারলেন না। তাই ক্যালকাটা গেজেটে বাক্সটার খোঁজ খবর চেয়ে একটা বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করলেন তিনি। সেই মতো 1787 সালে সেপ্টেম্বর মাসে এক বড় বিজ্ঞাপন বের হলো বাক্সটির খুঁটিনাটি প্রকাশ করে। কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। বিলেতে ফিরে যাবার আগে হেস্টিংস সাহেব বাড়িটার মালিকানা বদল করে গিয়েছিলেন, আর ভারতে ফিরে আসার পরিকল্পনা তিনি মাথাতেই আনেননি। ম্যারিয়ান তো আগেই ফিরে গেছেন বিলেতে। তার একটা পেছনের ইতিহাস ছিল। তিনি ওয়ারেন হেস্টিংস সাহেবকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন। প্রথম স্বামী ছিলেন ব্যারন ইনহফ। সুন্দরী ম্যারিয়ানকে দেখে হেস্টিংস সাহেব নিজেকে সংযত রাখতে পারেননি। নানান জাল বিস্তার করে তিনি ব্যারনের স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে করেন। কিন্তু তার আগেই ম্যারিয়ান মা হয়েছিলেন, জন্ম দিয়েছিলেন জুলিয়াস ইমহফকে। স্ত্রীর এই প্রথম পক্ষের পুত্রটিকেই হেস্টিংস সাহেব হেস্টিংস হাউসটি দান করে যান। এর দখল নিতে অবশ্য জুলিয়াসের বেশ দেরি হয়েছিল। কে জানে বৈপিতার এমন বদন্যতা তিনি গ্রহণ করবেন সেজন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা। যাই হোক, জুলিয়াস ভারতে এলেন 1788 খ্রিস্টাব্দে এবং এসে ওঠেন ওই বাড়িতে। 11 বছর সেখানে বাস করার পর 1799 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই জুলিয়াসের ছেলে উইলিয়াম, চার্লস এবং জন, এরাও এই বাড়িতে থেকেই মারা যান এবং প্রত্যেককে ওই হেস্টিংস হাউসের ভেতরের মাঠে এক জায়গাতেই সমাধিস্থ করা হয়। জুলিয়াসের ওই 3টি ছেলের মৃত্যুকে জড়িয়েছিল অনেক জটিল রহস্য। সেই রহস্য এখানে জন্ম দিয়েছিল একটা প্রেতাত্মার। এত কাণ্ড যখন ঘটে চলেছে তখন বেঁচে আছেন ম্যারিয়ানের প্রথম স্বামী ব্যারন। তার স্ত্রী বেহাত হয়ে গেলেও তিনি ভারত ছেড়ে চলে যাননি।
হয়তো ভেতরে ভেতরে তার ইচ্ছে ছিল অপমানের বদলা নেবার। তার কথা কি কেউ মনে রাখেননি? তার কি এর মধ্যে মৃত্যু হয়েছিল? তার অতৃপ্ত আত্মা কি তখনও খোঁজ করে চলেছে স্ত্রী পুত্রদের স্মৃতিকে? না হলে নিশুতি রাতে ওই ঘন বাগানের মধ্যে সমাধিস্থলে হাতে একটা আলোর মতো কিছু নিয়ে ওই কবরগুলোর পাশে কে ঘুরে বেড়ায়? বেড়ানি কি? অথবা তার আত্মায় কি পুত্র আর পৌত্রদের কারখানা থেকে তার আত্মীয়তার সূত্র আবিষ্কার করতে চাইছিলেন? কে জানে। যাই হোক, ঊনবিংশ শতাব্দীর দোরগোড়া ছেড়ে চলুন বিংশ শতাব্দীর মধ্যাহ্নে। মেয়েদের শিক্ষা শিক্ষণ কলেজ ছাড়া বিহারীলাল কলেজ অফ হোম সায়েন্সও এখানেই অবস্থিত। হেস্টিং হাউসে মেয়েদের থাকার জন্য একটি হোস্টেলও আছে। সেখানকার এক পাঁচক ছিলেন। একবার তাকে জিজ্ঞেস করে এই বাড়ির সেই বিখ্যাত ভূত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তবে তিনি চালাকি করেননি। বলেছিলেন নিজের চোখে তিনি কোনোদিন ভূত দেখেননি, তবে মাঝরাতে ঘোড়ার গাড়ির আওয়াজ নাকি তিনি পেয়েছেন, ভেতরের গোল রাস্তা ধরে চলে যাবার আওয়াজ। যারা ভূত দেখেছেন তারা বিভিন্ন জনের কাছে বলে গেছেন যে হেস্টিং হাউসের ভেতরে তারা একটা সাহেব ভূতকে দেখেছেন। অফিসের দেরাজ আলমারি সব হাট করে খুলে ঘুরছেন ঘরের এক কোণ থেকে অন্য কোণে। কি খুঁজছিলেন তিনি? তবে কি সেই কালো বাক্সটা যেটার ভেতরে আছে সেই দুটো রহস্যময় ছবি আর গোপন কিছু নথিপত্র? কেউ কেউ আবার একজন নয়, দুজন অর্ধপাগল সাহেব দেখেছেন ঘরের ভেতরে এবং বাগানের মধ্যে। এক সাহেব ধীরে সুস্থে ফাইল খুলছেন, অন্যজন হয়তো হারিয়ে যাওয়া জীবনটাকে। কে জানে, ঘরের মধ্যে পিয়ানোটাতে কেউ হয়তো অসামান্য কোনো সুর তুলতে চাইছেন। পাশের আলিপুর জেলের কারাবন্দীরাও সাক্ষী দিয়েছেন। কেউ কেউ রাতের গভীরে শুনেছেন এই বাড়িটা থেকে নাকি মাঝে মাঝে পিয়ানোর সুরের মূর্ছনা ভেসে আসে। তবে কি সেই পাচকের কথাই সত্যি? এখন তারা আর আসেন না, হয়তো লোক বেড়ে গিয়েছে তাই। সত্যি তো, ভূতেদের মতো নির্জনতা প্রিয় আর কোনো সত্তা আছে কি? আমার জানা নেই। শ্রোতা বন্ধুরা, জানতে ইচ্ছে হলে যেতে পারেন, তবে হেস্টিং হাউসের ভূতদের সাথে অবনী বা অনামিকার ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা আমার জানা নেই। আজও হেস্টিং হাউস বহাল তবিয়তে কলকাতায় দাঁড়িয়ে তার সাক্ষ্য বহন করে চলেছে। এখন বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত অভিমতের ওপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি, চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার এই ঘটনা আমাদের ঈদের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে এবং আশা করছি যারা শুনছেন তাদের কাছেও অনেক ভালো লেগেছে। আরও ঘটনা পাঠাবেন সুকান্ত মাইতি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। যারা এখনও ঘটনা পাঠাননি তারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের আজকের এপিসোডের প্রথম অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে শেয়ার করেছেন ইউএস প্রবাসী এক ভাই। ভাইয়ের নাম হচ্ছে মাহিদ। আমি ঘটনাটি মাহিদ ভাইয়ের ভাষাতেই আপনাদের সাথে শেয়ার করছি। বলছেন মাহিদ ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা
তা আমার পুরো ফ্যামিলি আমরা একসাথে এক্সপিরিয়েন্স করেছি। আজকের ঘটনাটি যদি আমাদের সাথে না ঘটতো তাহলে হয়তোবা আমরা নিজেরাও এই ঘটনাগুলো শুনে কখনো বিশ্বাস করতে পারতাম না। আজও আমরা যখন একসাথে বসে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করি তখন আমরা কোনো এর লজিক্যাল ব্যাখ্যা খুঁজে পাই না, এইটা বলার জন্য যে এগুলো প্যারানর্মাল কোনো ঘটনা ছিল না, কারণ আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। তো ঘটনার সূত্রপাত হয় যখন আমি আমার বাসাটি চেঞ্জ করে নতুন একটি বাসা নিই। শুরুতে আমি মিয়ামিতে থাকতাম, সেখানে আমার ব্যবসা ছিল। তো পরবর্তীতে আমার সেই ব্যবসার কাজেই আমাকে শিকাগোতে চলে আসতে হয়। সেখানে আমি একটি বাসা ভাড়া নিই। বাসাটি ভাড়া নেওয়ার আগে আমি সেখানে 6 মাসের অ্যাডভান্স করেছিলাম। সেই বাসাটি ছিল একটি খ্রিস্টান কবরস্থানের পাশে। যেহেতু বাসাটি একটি খ্রিস্টান কবরস্থানের পাশে ছিল তাই আমাদের মনের মধ্যে কিছুটা ভয় কাজ করত। এটাকে আমি শুধু ভয় বলবো না, এটাকে কিছুটা অস্বস্তিও বলতে পারি, কারণ কবরস্থানের পাশে বা আশেপাশে সাধারণত কেউ বাড়িঘর নিতে রাজি হয় না। কিন্তু আমার কাছে তখন টাকার পরিমাণটাও তেমন ছিল না যে আমি খুব ভালো কোনো অঞ্চলে বা ভালো কোনো জায়গায় একটা বিশাল বাড়ি নিতে পারি। তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িটি নিতে হলো। এই বাড়িটি নেওয়ার পর থেকেই আমরা যখন এই বাসায় উঠি তখন থেকে নানা ধরনের ছোটখাটো সমস্যা আমাদের সাথে ঘটতে শুরু হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যা ছাড়াও বড় বড় কিছু সমস্যা হয় যা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমার ফ্যামিলির ব্যাপারে আগে কিছু কথা বলে রাখি। আমার ফ্যামিলিতে আমি, আমার স্ত্রী এবং আমার 2 সন্তান ছিল। আমার এক সন্তানের বয়স ছিল 8 বছর, আরেক সন্তানের বয়স ছিল 10 বছর, 2 জনই ছেলে। তো আমরা 4 জন মিলে একসাথে নতুন বাসায় উঠি। নতুন বাসায় যেদিন উঠলাম সেদিন সারা দিন জিনিসপত্র আনা নেয়া এবং ঘর গোছানোতেই আমাদের দিন এবং সময় কেটে গেল। সবকিছুর পর যখন রাতের বেলা আমি ঘুমাতে যাওয়ার আগে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমি ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে বেশ কড়া রকমের কর্পূরের গন্ধ পেতে শুরু করি। মনে হচ্ছে আমার ওয়াশরুমের ভেতরে কেউ হয়তো অনেকগুলো কর্পূর রেখে দিয়ে গেছে, যার কারণে ওয়াশরুমে থাকা কর্পূরের গন্ধ এতটাই তীব্র ছিল যে আমি ঠিকমতো শ্বাসই নিতে পারছিলাম না। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসার পর আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করতে থাকেন, আপনি কি নতুন কোনো পারফিউম কিনেছেন যার কারণে এরকম সেন্ট হচ্ছে? আমি তখন আমার ওয়াইফকে বলি, না, আমি তো কোনো পারফিউম কিনিনি, এটা কর্পূরের সেন্ট, বাইরে থেকে আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটা আমি ঠিক বলতে পারছি না। আমার ওয়াইফকে আমি জিজ্ঞাসা করলাম, তুমিও কি গন্ধটি খুব কড়া ভাবে পাচ্ছ? আমার ওয়াইফ তখন বললো, হ্যাঁ, গন্ধটি উনি বেশ কড়া ভাবেই পাচ্ছেন। কিছুক্ষণ পর আমার 2 ছেলে আমাদের রুমে চলে আসলো। রুমে চলে আসার পরে বললো, বাবা, এত তীব্র গন্ধ কিসের ছড়াচ্ছে, কোথা থেকে আসছে? আমি তাদেরকে কোনো রকম ভয় পাওয়াতে চাইনি, তাই আমি তাদেরকে বলেছি, আমি নতুন একটি পারফিউম কিনে নিয়ে এসেছিলাম, এটার গন্ধটা হয়তো তেমন একটা ভালো নয়, ঠিক আছে, আমি আগামীকাল গিয়ে সেটা চেঞ্জ করে নিয়ে আসবো। আমি এই বলে আমার ছেলেদেরকে তাদের রুমে পাঠিয়ে দিলাম। এরপর আমার মাথায় একটা চিন্তা এলো। আমি চিন্তা করলাম যে রাতে যেহেতু ঘুমিয়ে যাব, এক কাজ করি, টেপ রেকর্ডারে সূরা বাকারা চালু করে দিই। আমি শুনেছি সূরা বাকারা চালু করলে যদি কোথাও কোনো শয়তানের উপস্থিতি থাকে বা কোনো খারাপ জিন, বদ জিনের উপস্থিতি থাকে, তাহলে তারা নাকি সেটাকে ভয় পায় এবং সূরা বাকারার আওয়াজে তারা নাকি সেখান থেকে চলে যায়। আমি তাই সূরা বাকারা চালু করে দিলাম। সূরা বাকারা চালু করার পর আমি খেয়াল করলাম গন্ধটা ধীরে ধীরে কমতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা সময় পর গন্ধটা একেবারে যেন গায়েব হয়ে গেল। আমি সূরা বাকারা শুনতে শুনতেই সেদিন ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম থেকে উঠি তখনও খেয়াল করি সূরা বাকারা চলছে। আমার ওয়াইফকে তখন আমি বলি, রাতের বেলা তুমি কখন ঘুমিয়েছিলে? তখন সে বলে যে তুমি শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে এই কর্পূরের গন্ধ একদম সম্পূর্ণরূপে গায়েব হয়ে যাওয়া শুধুমাত্র আমিই খেয়াল করেছি, কারণ আমার ওয়াইফ আমার আগেই ঘুমিয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। ধীরে ধীরে নতুন বাসায় আমাদের সময় কাটতে থাকে। এই বাসায় বেশ কিছু সমস্যা ছিল, তার মধ্যে অন্যতম একটি সমস্যা ছিল পাশে যে খ্রিস্টান সিমেট্রিটা ছিল সেখানে প্রায় সময় মৃত ব্যক্তিদের দাফনের জন্য নানা ধরনের রিচুয়াল করা হতো। তাদের দাফন কাফনের ব্যাপারটা সাধারণত আমরা মুসলিমরা যেরকম ভাবে দাফন কাফন করে থাকি সেরকম না। তাদের ব্যাপারটা হচ্ছে অনেকটা দেখে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তারা সেখানে নানা ধরনের রিচুয়াল করে, বাইবেল পড়ে বা যে কোনো ধর্মগ্রন্থ কিছু একটা পড়ে, এরপর সেখানে নানা ধরনের কুচকাওয়াজের
একটা অবস্থা থাকে তাদের। মানে জিনিসটা এরকম যে তারা কোনো একটা অনুষ্ঠান করছে জাঁকজমকপূর্ণ করে এরকম। তো এই অনুষ্ঠানগুলোর আওয়াজেও আমরা বেশ বিরক্ত হতাম, কিন্তু কিছু করার নেই, এটা তো আর আমাদের দেশ নয়। এখানে নিয়ম এটাই, এখানের মানুষজন এই জিনিসগুলোকে খুব স্বাভাবিকভাবেই দেখতো, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এবং মুসলিম, তাই আমাদের দৃষ্টিভঙ্গি এসব ব্যাপারে কিছুটা অন্যরকম ছিল। তো যাই হোক, এসব ব্যাপার যাওয়ার পর আমরা আমাদের দিনকাল ঠিকঠাক মতো মোটামুটি কাটাতে রাখলাম। একদিন রাতের বেলা আমার 2 ছেলে আমার কাছে এলো। আমার কাছে এসে তারা বললো, বাবা কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে মানে? তোমরাই তো মাত্র এলে, কি হয়েছে আমি কিভাবে জানবো? তখন তারা বললো, তুমি এসব কি বলছো? তুমি না কিছুক্ষণ আগে আমাদের রুমের দরজা নক করে আমাদেরকে ডাকলে, তুমিই তো আমাদেরকে আসতে বললে। তখন আমি বুঝতে পারলাম যে কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে। 2 ছেলে তো আর একই সাথে ভুল শুনবে না। আমি তাদেরকে তখন শান্ত রাখার জন্য বললাম, ও হ্যাঁ, আমি তো ড্রয়িং রুমে গিয়েছিলাম পানি খেতে, তারপর আসার সময় তোমরা ঘুমাচ্ছ কিনা সেটা দেখার জন্য তোমাদের দরজায় নক করেছিলাম, এই আর কি। এই কথা বলে আমি তাদেরকে তাদের রুমে পাঠিয়ে দিলাম। তাদেরকে তাদের রুমে পাঠানোর পর আমি যখন আমার ওয়াইফের দিকে তাকালাম, তখন আমি দেখলাম তার চেহারাও কিছু বেশ বড় ধরনের ভয়ের ছাপ। আমি তাকে বললাম যে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার ওয়াইফ আমাকে বলল, এই বাসাটা যত দ্রুত সম্ভব বদলে ফেলা উচিত, এই বাসায় আসার পর থেকেই নানা ধরনের সমস্যা শুরু হয়েছে। আমি আমার ওয়াইফকে বললাম, ইতোমধ্যে আমি 6 মাসের অ্যাডভান্স দিয়ে ফেলেছি। আমার কাছে বর্তমানে এত পরিমাণ টাকা নেই যে আমি নতুন কোনো বাড়ি অ্যাডভান্স দিয়ে নিতে পারি, তাই কিছুদিন কষ্ট মষ্ট করে হলেও এ বাড়িতেই তোমাদেরকে থাকতে হবে, কোনো উপায় নেই। আমার ওয়াইফও দেখলাম বেশ নিরাশ হয়ে গেল। এরপর কিছুদিন স্বাভাবিকভাবেই চললো। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল আমার ওয়াইফের, কেননা আমি আর আমার সন্তানেরা তো নির্দিষ্ট সময় মতো বাইরে চলে যেতাম। আমি অফিসে চলে যেতাম আর আমার সন্তানরা স্কুলে বা স্কুলে চলে যেত। তারা স্কুল থেকে ফিরতে ফিরতে বিকাল হয়ে যেত, আর আমি বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে যেত। আমার স্ত্রীকেই একলা থাকতে হতো বাসায়। আমি তাকে সবসময় বলতাম, তুমি টেপ রেকর্ডের সূরা বাকারা চালিয়ে রাখিও, আর সময় সময় মতো আয়াতুল কুরসি পাঠ করো, এর মাধ্যমে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। আমার স্ত্রীও এই কাজগুলো নিয়ম মেনেই করতো। সেও বেশ ধার্মিক টাইপের মহিলা ছিল। এভাবে দিনকাল কেটে যেতে লাগলো। কিছুদিন পর হঠাৎ একদিন খেয়াল করলাম, রাতের বেলা আমাদের সন্তানের রুম থেকে প্রচন্ড ধরনের চিৎকারের আওয়াজ আসছে। আমি এবং আমার স্ত্রী দৌড়ে তাদের রুমে গেলাম। তাদের রুমে গিয়ে দেখলাম তাদের জানালা ভাঙা অবস্থায় আমার সামনেই পড়ে আছে, এবং রুমের ভেতরে একটি মৃত কাক পড়ে আছে। জানালাটি ভেঙে এমন ভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে বাইরে থেকে কেউ মৃত কাকটিকে ধরে জানালার দিকে ঢিল মেরেছে, এবং এত জোরে ঢিল মেরেছে যে জানালার গ্লাস ভেঙে কাকটা ভেতরে চলে এসেছে। এবং এটা দেখেই আমার সন্তানেরা প্রচন্ড রূপে চিল্লাচিল্লি করছে এবং কান্নাকাটি করছে। তাদেরকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা প্রচন্ড রকমের ভয় পেয়েছে, এবং তারা কোনোভাবেই নিজেদের রুমে আর থাকতে রাজি হচ্ছিল না। আমি তখন তাদেরকে আমার সাথে করে আমাদের রুমে নিয়ে আসি। সেই রাত আমরা একসাথে আমাদের রুমেই কাটালাম। এর কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটলো, যার পর আমরা আর সেই বাসায় থাকার কথা চিন্তাও করতে পারলাম না। একদিন সন্ধ্যেবেলা আমি বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী সেই ঘরের বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে প্রচন্ড ভীত মনে হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ যদি আর দেরি করতাম তাহলে হয়তোবা সে অজ্ঞান হয়ে যেত। আমি বারবার তাকে জিজ্ঞাসা করছিলাম, কি হয়েছে, বাচ্চারা কোথায়? কিছুক্ষণ পর দেখলাম বাচ্চারা পাশ থেকে দৌড়ে মায়ের কাছে চলে এলো। আমি যখন তাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে, তখন সে বারবার আমাকে আঙুল দিয়ে ঘরের দরজা দিকে ইশারা করছিল। আমি দেখলাম ঘরের দরজাটি বাইরে থেকে বন্ধ করা। আমি কিছু দূর গিয়ে দরজাটি খুললাম। দরজা খোলার পর আমি যা দেখলাম তা দেখে আমি মনে করলাম যে এই বাসায় থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়। আমি সেই দৃশ্য 10 থেকে 15 সেকেন্ডে কেবল দেখতে পেরেছিলাম। এরপর আমি দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসি। আমি দেখেছিলাম আমাদের বাসাটির প্রত্যেকটি দেয়ালে অনেক অনেক রক্তের ছিটা। মনে হচ্ছে কেউ কাউকে মেরে সেখানে রক্তের ছিটা দিয়ে রেখেছে, বা কেউ কাউকে মেরেছে যার কারণে ওয়ালে রক্ত ছিটে লেগে আছে। এই দৃশ্য দেখে আমি সেখান থেকে চলে আসি। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছিলাম তারপরও যে এরকম কিভাবে হলো, কিন্তু সে কোনো উত্তর দিতে পারছিল না। তারপর আমি তাকে আমাদের আশেপাশেই একটি হোটেলে নিয়ে গেলাম। হোটেলে একটি রুম বুক করলাম এবং সেখানে গিয়ে তাকে আমি শুইয়ে দিলাম। তাকে আমি পানি খাওয়ালাম এবং ঘুমের ওষুধ খাইয়ে তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তার ঘুম প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ভাঙলো।
ঘুম ভাঙার পর আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল সেদিন সে সময়, তখন সে আমাকে বলল, রোজগারের মতো আপনারা চলে যাওয়ার পর আমি সূরা বাকারা টেপ রেকর্ডারে ছেড়ে দিয়ে আমার কাজ করতে থাকি। এর ফলে আমি কিছুটা সাহস পাই এবং ঘরের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমার মাথায় ঘুরপাক খায় না। আমি সূরা বাকারা চালিয়ে রাখি এবং আয়াতুল কুরসি মনে মনে পাঠ করতে থাকি। তো সেদিনও সেই সময় আমি একই কাজ করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছন থেকে 2-3টা ছায়া সরে গেল। আমি পেছনের দিকে তাকাইতেই দেখলাম যে আমাদের পেছনে রান্নাঘরের যে থালা বাসন রাখার যে বক্স থাকে সেখান থেকে সমানে আমাদের থালা বাসনগুলো একের পর এক মেঝেতে পড়ে যাচ্ছে, আপনা আপনি পড়ে যাচ্ছে এবং সেই দরজাগুলো আপনা আপনি খুলে যাচ্ছে। এসব দেখে আমি প্রচন্ড ভয় পাই। একটু পরে দেখি আমাদের যে কাপ পিরিচ রাখার যে বড় একটা ঝুড়ি আছে সেই ঝুড়িটি আপনা আপনি নড়ে গেল এবং আমাদের যে চুলায় আমি রান্না করছিলাম সেই চুলাটি অটোমেটিক অন এবং অফ হচ্ছিল। আমাদের যে কুকারে আমি ভাত চড়িয়ে রেখেছিলাম সেই কুকার অল্প কিছুক্ষণ সময় পরে ব্লাস্ট হয়ে যায়। তারপর আমি ভয়ে সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পথে আমি দেখি আমার সামনে একটি কালো বিড়াল আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। তার আকৃতি ছিল স্বাভাবিক বিড়াল থেকে অনেক বড়। তার চোখ দুটো লাল ছিল এবং জল জল করে জ্বলছিল। আমাকে দেখে সে ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে তাকে দেখে আমি ভয় পাচ্ছিলাম, কারণ সে আমার দিকে অগ্রসর হচ্ছিল এবং আমি পেছনের দিকে অগ্রসর হচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি তাকে পাশ কাটিয়ে আমার রুমে চলে যাই। আমার রুমে গিয়ে আমি সূরা বাকারা আরো সাউন্ড বাড়িয়ে চালাতে শুরু করে দিই। কিছুক্ষণ পর মনে হলো আমার রুমের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেল। হঠাৎ সূরা বাকারা বন্ধ হয়ে গেল। সূরা বাকারা বন্ধ হওয়ার সাথে সাথে মনে হলো কেউ আমার গায়ে হাত দিচ্ছে এবং আমার চুল ধরে টানছে, আমাকে থাপ্পড় দিচ্ছে, আমার গলা টিপে ধরছে। এসব হওয়ার পর আমি এক দৌড়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই নিচের দরজা খুলতে পারছিলাম না। তারপর আমি সজোরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা শুরু করি এবং দরজা খুলতে সক্ষম হই। আমি যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসব তখন আমি খেয়াল করি আমাদের বাসার প্রত্যেকটি দেয়ালে বিভিন্ন জায়গায় রক্তের ছেটা। মনে হচ্ছে কেউ কাউকে আমাদের বাসায় এখানে ফেলে মেরেছে এবং মারার কারণে তাদের শরীর থেকে বের হওয়া রক্ত আমাদের ওয়ালের বিভিন্ন জায়গায় ছিটে লেগে আছে। আমি দ্রুত সেখান থেকে কোনো রকমে বের হয়ে আসি। আপনারা যদি আর কিছুক্ষণ পরে আসতেন তাহলে হয়তো আমি অজ্ঞানী হয়ে যেতাম। আমার ওয়াইফের সাথে এই ধরনের কাহিনী হওয়ার পর আমার পক্ষে আর সেই বাসা রাখা সম্ভব হয়নি। আমি সেই বাসায় দ্বিতীয়বার যদি ঢুকতেও যেতাম তারপরও আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম। সেখানে আমি দ্বিতীয়বার আর পা রাখিনি। বাসার জিনিসপত্রগুলো বের করার জন্য আমি একটি প্রাইভেট এজেন্সিকে ভাড়া করেছিলাম। তারাই বাসার জিনিসপত্রগুলো একে একে এনে নতুন বাসায় শিফট করে দেয়। আমি সেই বাসায় আর কখনো পা রাখিনি, আমার কখনো পা রাখার সাহসও হয়নি। এরপর আমরা যখন নতুন বাসায় শিফট করে আসি এরপর আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। আমার মনে হয় যেহেতু এখানে মুসলিম কেউ থাকতো না এবং আমরা সেখানে নামাজ রোজা আদায় করতাম, এই জন্যে সেখানে থাকা কোনো জিন বা খারাপ কিছুর আমাদের জন্য ডিস্টার্ব হতো। আমি আমাদের প্রতিবেশী অনেকের কাছে গিয়ে জিজ্ঞাসাও করেছি এবং জানার চেষ্টাও করেছি যে এই ধরনের কোনো সমস্যা তাদের সাথে হয় কিনা, কিন্তু তাদের সাথে এই ধরনের কোনো সমস্যা হয়েছে বলে তারা আমাকে জানাননি। আমার ধারণা এটাই যে আমরা ধর্মমত কাজ করতাম, মুসলিম ছিলাম, আমরা এখনো মুসলিম, তো আমরা ধর্মমতো কাজ করতাম জন্য হয়তোবা সেখানে থাকা কোনো জিন বা কোনো খারাপ কিছু সমস্যা হতো, সেই থেকে হয়তোবা তারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতো। তো যাই হোক, সবশেষে আমরা বাসা চেঞ্জ করে আসি এবং আল্লাহর রহমতে আমরা বর্তমানে খুব ভালো আছি। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আসসালামু আলাইকুম। এই বলে মাহিদ ভাই তার ঘটনাটি শেষ করেন। আমিও আজ বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোন এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আরও একবার ফিরে এসেছেন মেহেদি হাসান। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় যাব, কারণ অনেকের সাথে আমার কথা হয়েছে, কেউই আসলে ঘটনার শুরুতে কথা শুনতে ভালোবাসেন না। সুতরাং ঘটনায় চলে যাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। আজকে আমি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। এখন আমি যে ঘটনাটি বলবো এটা আমার নিজের দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদার নাম হচ্ছে আব্দুল আজিজ মোল্লা। ঘটনা দুটি আমি শুনেছিলাম আমার দাদির কাছ থেকে। আমার দাদা পরলোক গমন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়। আমার বাবার জন্মের 3 মাস আগে আমার দাদাকে দেখার সৌভাগ্য আমার তো দূরের কথা, আমার বাবারও হয়নি। আর আমি দুবাই আসার পরে আমার দাদি পরলোক গমন করেন। দাদি জীবিত থাকাকালীন আমি এবং আমার চাচাতো ভাই বোন মিলে দাদির কাছে দাদার গল্প শুনতে চাইতাম। তখন দাদি আমাদের গল্প বলতেন। বিভিন্ন গল্পের মধ্যে ভৌতিক বিষয়গুলো চলে আসতো। এমনও হয়েছে একটা ঘটনা বারবার শুনছি। তো এমন দুটো ঘটনা নিয়ে হাজির হলাম আজকে। চলুন শুরু করা যাক। এই ঘটনা 1958 অথবা 1959 সালে হবে। দাদার বয়স তখন এই আমার বয়সী 29-30 হবে। দাদার পরিবারে তার মা, বাবা, ভাই বোন সহ আমার দাদি ও ফুপু। আমার দাদা দাদির মোট 3টা ছেলে আর একটা মেয়ে। ফুপু সবার বড়, তারপর 2 কাকা, আর সবার ছোট হচ্ছে আমার বাবা। আর আমার দাদারা 5 ভাই 1 বোন। আমার দাদা হচ্ছেন 4 নাম্বার। তবে তাদের ভাই বোনদের বয়সের পার্থক্য খুব একটা বেশি ছিল না। আমরা বলি না যে পিঠে পিঠি ভাই বোন, ওই রকম। আমার দাদারা তখন নিজেদের জমি চাষ করত, আর কিছু জমি বর্গা দেয়া ছিল। সেবার পাটের মৌসুমে বেশ ভালো পাট পেয়েছিলেন দাদারা। দাদাদের একটা গরুর গাড়ি ও বড় বড় 2টো গাড়ি টানা গরু ছিল। গরুর গাড়িটা মূলত নিজের ফসল মাঠ থেকে বহন করার কাজে ব্যবহৃত হতো। আমার দাদা একদিন গরুর গাড়ি বোঝাই পাট নিয়ে নড়াইল লোহাগড়া উপজেলায় লাহুরিয়া বাজারে গেছেন পাট বিক্রি করতে। সেবার আমার বড় বাবা অর্থাৎ আমার দাদার বাবা মোহাম্মদ ইসমাইল মোল্লা আমার দাদাকে পাট বিক্রি করার দায়িত্ব দেন। একটা কথা আছে ভাইয়া, অনেকে হয়তো লোহাগড়া ও লক্ষ্মীপাশা এই দুটো জায়গা গুলিয়ে ফেলবেন। তো এই দুটো জায়গা সম্পর্কে একটু বলে রাখি বোঝার সুবিধার্থে। লোহাগড়া হচ্ছে নড়াইলের একটা উপজেলা। লোহাগড়া শহরের ভেতরে একটা নদী আছে। এই নদীর পশ্চিম পাড়ের অংশকে বলে লক্ষ্মীপাশা, আর পূর্ব পাড়ের অংশকে বলে লোহাগড়া। আমাদের বাড়ি হচ্ছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। আমাদের এই রঘুনাথপুর গ্রাম থেকে লোহাগড়া লাহুরিয়া বাজারের দূরত্ব প্রায় 21 কিলোমিটার হবে। এত দূরে পাট বিক্রি করতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে তৎকালীন সময়ে নড়াইল জেলায় মাত্র 2টা বাজার ছিল যেটা পাট বিক্রি করার জন্য উপযোগী। তার একটা মিঠাপুর বাজার আর একটা লাহুরিয়া বাজার। বাজারগুলো নদীর কূলে হওয়ার কারণে সেখানে পাট ব্যবসায়ীরা আসতেন আর পাট কিনে ট্রলার বোঝাই করে নদীপথে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মিঠাপুর বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। এই মিঠাপুর বাজার আমাদের বাড়ির কাছে হলেও ওই বাজারে যে পাট বিক্রি করাটা ওই সময়ের প্রেক্ষাপটে সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে আপনি যদি নড়াইল সদর হয়ে যান তবে আপনাকে নড়াইল খেয়াঘাট পাড়ি দিয়ে যেতে হবে মিঠাপুর, তারপর আবার মিঠাপুর ঘাট পাড়ি দিয়ে বাজারে যেতে হবে। আবার বিকল্প রাস্তাও আছে, সেই রাস্তা দিয়ে গেলেও নলদি খেয়াঘাট পাড়ি হয়ে যেতে হবে, যা গরুর গাড়ি দিয়ে পার করা যায় না। ওই সময়ের প্রেক্ষাপটে রাস্তাঘাট এত উন্নত ছিল না, আর ওই সময়ের অন্যতম বাহন হচ্ছে গরুর গাড়ি। তাছাড়া নদীপথে খরচ বেশি আর কষ্ট অনেক। মূলত এই জন্য নড়াইলে সবচেয়ে বড় পাটের বাজার মিঠাপুর হওয়ার পরেও আমার দাদু ওই হাটে যে পাট বিক্রি করতে পারতেন না। তো সেদিন ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 6টি গরুর গাড়িতে পাট বোঝাই করে দাদা হাটে গেলেন। বাকি 5টা গাড়ি মূলত ভাড়া করেছিলেন তিনি। এতটা পথ গরুর গাড়িতে করে যেতে বেশ সময় লাগলো। তারপর পাট ব্যবসায়ীদের সাথে দাম দর করে সেগুলো আবার ওজনে মেপে বিক্রি করতে করতে বেশ সময় লেগে গেল। পাট বিক্রি করে দাদা বাকি 5 গাড়ির মালিককে পাওনা মিটিয়ে বিদায় করে দিলেন আর নিজে রয়ে গেলেন বাজারে।
তখনও দাদার কাজ শেষ হয়নি। বেশ ভালো টাকার পাট বিক্রি করলেন দাদা। পাটের ঝামেলা শেষ করে তারপর কিছু বাজার করে নিলেন দাদা। সেদিন দাদা বড় একটা বোয়াল মাছ কিনেছিলেন, সেই সাথে 3 কেজির মতো জিলাপি ও 2 কেজির মতো বাতাসাও কিনেছিলেন। দাদার সবচেয়ে পছন্দের খাবার ছিল মিষ্টি। আমার দাদি বলছেন দাদা নাকি পান্তা ভাতের সাথে তালের গুড় মিশিয়ে খেতেন। তাহলে বুঝতেই পারছেন উনি কতটা মিষ্টি পাগল মানুষ ছিলেন। যাই হোক, তারপর লাহুরিয়ার একটা মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। পাট বিক্রি করে বাজার করতে করতে ততক্ষণে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। লাহুরিয়া থেকে বাড়ি আসার 2টো পথ আছে। একটা পথ হচ্ছে লোহাগড়া লক্ষ্মীপাশা হয়ে তারপর বর্তমান নড়াইল কালনা সড়ক হয়ে বাড়ি আসতে হবে। দাদা এই সড়কটি বেছে নিলেন কারণ এই রাস্তাটি অনেক ভালো। এই যে লোহাগড়া লাহুরিয়ার যে রাস্তা, এটার সিংহভাগ ফাঁকা বিলের ভেতর দিয়ে গেছে। রাস্তার 2 পাশে শুধু ফসলের মাঠ, মাঝে মাঝে সামান্য ঘর বাড়ি আর কিছু গাছপালা আছে রাস্তার পাশে। তো রাস্তা ফাঁকা থাকার কারণে আর আকাশে চাঁদের আলো থাকার কারণে দাদার চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। তাছাড়া গরু রাতের বেলা চোখে দেখে আর গাড়ি খালি থাকার ফলে গরুগুলো বেশ দ্রুতই ছুটে যাচ্ছিল। দাদা গরুর গাড়িতে বসে কিছুক্ষণ পর পর গরুগুলোকে তাড়া দিচ্ছিলেন। রাস্তাটা একদম ফাঁকা। ওই সময়ে গ্রাম অঞ্চলে কোনো ইঞ্জিন চালিত গাড়ি পাওয়া যেত না, আর সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হতো না। মুসল্লিরা মসজিদে যেতেন, তারপর এশার নামাজ পড়ে বাড়ি ফিরে যেতেন। তো বলা যায় এশার পরে রাস্তায় আর মানুষ পাওয়া যেত না। অন্যান্য এলাকায় ডাকাতদের উৎপাত থাকলেও আমাদের এই এলাকাটা ডাকাত মুক্ত। যাই হোক, দাদা গরুর গাড়ি নিয়ে ক্যাঁচড় ম্যাচড় শব্দ করে গাড়ি নিয়ে ছুটে চলেছেন ফাঁকা বিলের ভেতর দিয়ে। চারপাশ একদম নীরব এবং নিস্তব্ধ। মাঝে মাঝে 2-1টা পাখি আর শেয়ালের ডাক ছাড়া আর কোথাও কিছু শোনা যাচ্ছে না। কিছুক্ষণ চলার পরে দাদার তন্দ্রা ভাব চলে আসে। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, ঘুম আসাটা স্বাভাবিক। ওদিকে দাদার খিদে পেয়েছে। সেই দুপুরে লাহুরিয়া বাজার থেকে কিছু খেয়েছেন, তারপর আর খাওয়া হয়নি। দাদা চিন্তা করলেন জামরুল তলা দিয়ে যেয়ে কিছু খেয়ে নিলে মন্দ হয় না। আবার ভাবছেন এত রাতে কিছু পাবেন বলেও তো মনে হচ্ছে না। ততক্ষণে এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। দূরের এক মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি ভেসে আসছে। তো দাদা সিদ্ধান্ত নিলেন একেবারে বাড়ি ফিরে নামাজ পড়ে খাবেন, এখন আর লোহাগড়া যাবেন না। এই যে জামরুল তলা নামক একটা জায়গা, এটি লোহাগড়ার ভেতরে। এই জামরুল তলা থেকে লাহুরিয়া যাবার রাস্তা শুরু হয়েছে। এই জামরুল তলার আগে অর্থাৎ লাহুরিয়ার দিকে একটু এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়, যার একটা রাস্তা নড়াইল কালনা সড়কের দিকে এসেছে। তার মানে জামরুল তলা হচ্ছে উল্টো দিকের রাস্তা। তার চেয়ে একটু ক্ষুধা সহ্য করে একেবারে বাড়ি গিয়ে খাওয়া ভালো। তাছাড়া দাদি নিশ্চয়ই দাদার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছেন। তো দাদা যেটা করলেন, জিলাপির প্যাকেট খুলে জিলাপি খেতে লাগলেন। কিছুক্ষণ পরে দাদার মনে হলো পাশের ঝোপগুলো নড়ে উঠল। ততক্ষণে দাদা লক্ষ্মীপাশার কাছাকাছি চলে এসেছেন, অর্থাৎ বিলের রাস্তা পেরিয়ে লোকালয়ের দিকে এগোচ্ছেন। এই দিকটা বেশ অন্ধকার। রাস্তার 2 পাশে বড় বড় গাছ ও ঝোপঝাড় আছে। দাদা ধরে নিলেন ঝোপের ভেতরে হয়তো শেয়াল আছে, তাই ওই রকম শব্দ হলো বা নড়ে উঠল। বলে রাখা ভালো, আমার দাদা ছিলেন প্রচণ্ড সাহসী একজন মানুষ। যাই হোক, আর একটু সামনে আসলে আবারও সামনে একটা ঝোপ নড়ে উঠল। এদিকে গরু দুটো সেখানে দাঁড়িয়ে হাম্বা হাম্বা করে ডেকে উঠছে এবং তারা পা ও গলা নাড়ছে। দাদা কোনো রকমে গরু দুটোকে শান্ত করলেন। ঝোপের দিকে ভালো করে খেয়াল করে দেখেন ঝোপের ভেতর থেকে কিছু চোখ জল জল করছে। দাদা কিছুটা ভয় পাচ্ছেন এই ভেবে উনি আবার বাঘের খপ্পরে পড়লেন না তো। তৎকালীন সময়ে মাঝে মাঝে লোকালয়ে বাঘের দেখা পাওয়া যেত। দাদা দোয়া পড়তে থাকেন। দোয়া পড়ে প্রথমে নিজের শরীর বন্ধ করে তারপর দোয়া পড়ে গরু দুটোকে ফোঁ দিয়ে বিসমিল্লাহ বলে যখনই গরুর লেজে হাত দিয়েছেন, তখন গরু দুটো আবার আগের মতো চলা শুরু করেছে। এমন সময় পেছন থেকে একসাথে 3-4টা কণ্ঠ নাকি বলছে যে এই মোল্লা, জিলাপি কি একা খাবি? আমাদের জিলাপি দিয়ে যা। তখন দাদা বুঝতে পারলেন এগুলো বাঘ বা শেয়াল নয়, দাদা আজকে কিছু পিশাচের খপ্পরে পড়েছেন। এখন দাদা চিন্তা করলেন এই নির্জন জায়গায় এই পিশাচগুলো তার ও গরুর কোনো ক্ষতি করতে পারে, তো জিলাপি চাচ্ছে, দিয়ে দিই। তো দাদা পিশাচগুলোর উদ্দেশ্য করে বললেন জিলাপি কিভাবে দেব? তখন পিশাচগুলো বলল তুই রাস্তার উপরে ছুঁড়ে মার, আমরা নিয়ে নেব।
তখন দাদা আর কিছু না ভেবে কিছু জিলাপি ছুঁড়ে মারেন। যখনই জিলাপিগুলো ছুঁড়ে মারেন দাদা অনুভব করেন ওই জিলাপির ওপরে ঝাঁপিয়ে পড়ল কিছু একটা। একসাথে 4-5টা প্রাণী একটা শিকারের ওপরে ঝাঁপিয়ে যেভাবে পড়ে এবং তার ফলে যে শব্দ হয় সেই রকম শব্দ শোনা যেতে লাগলো। যাই হোক, দাদা বাকি জিলাপি রেখে দিলেন বাড়ির জন্য। গরুর গাড়ি চলছে, ততক্ষণে দাদা প্রায় লক্ষ্মী পাশার কাছাকাছি চলে এসেছেন। পিশাচগুলোকে জিলাপি দেওয়ার 2-3 মিনিট পরে ওরা আবার পেছন থেকে একসাথে বলে ওঠে যে এই জিলাপিতে নাকি তাদের হবে না। তখন দাদা বলে উঠলেন, এই জিলাপি আমার একার না, আমার সাথে পরিবার আছে। এরপরও তোমরা চেয়েছো, আমি জিলাপি দিয়েছি, এর বেশি কিছু আমি করতে পারবো না। তো এই পিশাচগুলো বলে যে আমরা এই জিলাপি পাবো কোথায়? তখন দাদা একটা পর্যায়ে বলেন যে তোমরা কিনে খেতে পারো। তখন সে বলে যে আমরা কিনে খেতে পারলে কি আর তোমাকে বলতাম, আমাদের আরও কিছু জিলাপি দিয়ে দাও। তখন দাদা বলেন যে আর দিতে পারবেন না, বিদায় হতে বলেন সবাইকে। তখন পিশাচগুলো বলে যে আমাদের জিলাপিগুলো দিয়ে যা। পরে দাদা এক প্রকার বিরক্ত হয়ে জিলাপির পুরো প্যাকেট ছুঁড়ে মারেন। প্যাকেট ছুঁড়ে মারার সাথে সাথে আবারও ওই একইভাবে পিশাচগুলো ওই প্যাকেটটির উপরে ঝাঁপিয়ে পড়ে। দাদা মনে মনে ভাবলেন এইবার মনে হয় আপদগুলো বিদায় হলো। কিছুটা মন খারাপ হলো তার। তিনি জিলাপিগুলো বাড়ি নিয়ে যেতে পারলেন না। ভেবেছিলেন সবার সাথে খাবেন, সেটা আর হলো না। এর মধ্যে দাদা লক্ষ্মীপাশা চলে এসেছেন। লক্ষ্মীপাশা পার করে নড়াইল রোড ধরে এরেন্দা বাজার মাঠ পার করে যখন রামপুরা আসছেন তখন ওই পিশাচগুলো আবারও দাদুর পেছনে লাগে। আবারও হঠাৎ গরু দুটো আগের মতো গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায় আর পাগলামি করতে থাকে। এবার ওই পিশাচগুলো দাদার দক্ষিণ পাশ থেকে দাদাকে বিরক্ত করতে থাকে। রাস্তার দক্ষিণ পাশে ছিল ফাঁকা জায়গা। দাদা দেখেন একদল মানুষের মতো অবয়ব সেখানে ফাঁকা জায়গায় মশারি দিয়ে মাছ ধরছে। মানে আমরা যেরকম মশারি ব্যবহার করি সেই মশারিকেই জাল বানিয়েছে। 4 কোণা ধরে 2 মাথা পানির নিচে মাটির সাথে মিশিয়ে আর 2 মাথা পানির ওপরে রেখে 2 পাশে দুজনে টেনে মাছ ধরে। এরকমভাবেই সেই মাছ ধরার প্রক্রিয়াটি ছিল। মনে হচ্ছে কেউ সত্যি সত্যি মাছ ধরছে। মনে হচ্ছে এই কারণেই বলছি, কারণ সেখানে মাছ ধরা তো দূরের কথা, পানির অস্তিত্ব পর্যন্ত নেই। তখন এই পিশাচগুলো রাস্তার দক্ষিণ পাশ থেকে বলে, দেখে যা কত মাছ, হায় মাছ ধর আমাদের সাথে। তখন দাদা তাদেরকে বলেন, আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোমাদের কথা মতো মাছ ধরবো না, আমি সেটা করছি না। তখন পিশাচগুলো বলে ওঠে যে তোর কোনো ক্ষতি করব না, তোকে মাছ ধরতে বলছি, আয় আমাদের সাথে মাছ ধর। দাদা তাদেরকে কোনো পাত্তা না দিয়ে গরুগুলোকে শান্ত করার চেষ্টা করছেন এবং তারা দিচ্ছেন এগোনোর জন্য। ওইদিকে পিশাচগুলো বারবার দাদাকে ডেকে যাচ্ছে আর দাদা দোয়া পড়ছেন এবং গরুগুলোকে সামনে এগিয়ে যাবার জন্য তারা দিচ্ছেন। অনেক চেষ্টা করার পর গরুগুলো আবার হাঁটতে শুরু করলো। তখন পিশাচগুলো তাদেরকে ডেকে চলেছে। দাদা এক সময় বিরক্ত হয়ে বলে, মাছ তোরা খা, আমি মাছ কিনেছি। তখন ওই পিশাচগুলো বলে যে আমাদের দিয়ে যা, অনেক দিন হলো বোয়াল মাছ খাই না। তখন দাদা বলেন যে তোদেরকে জিলাপি চেয়েছিলি, জিলাপি দিয়েছি, সেটাই অনেক ভুল হয়েছে। তখন তারা বিরক্ত হয় এবং তারা মাছ দিতে অস্বীকৃতি জানায়। দাদা ভেবেছিলেন যে শুধুমাত্র দূর থেকে ভয় দেখাতে পারে, গাড়ির কাছে ওরা আসতে পারবে না, আর যদি পারতো তবে এতক্ষণে দাদাকে আক্রমণ করে বসতো। তো দাদা বলতে থাকে, যত ভয় দেখানোর চেষ্টা করিস না কেন তোরা, জিলাপি দেয়া ভুল হয়েছে কিন্তু আর কিছু পাবি না। ওদিকে পিশাচগুলো দাদার কাছে মাছ চাইতে থাকে, কিন্তু দাদা আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যান। দাদা ভয় পেলেও সাহস ধরে রেখেছিলেন আর দোয়া পড়ে যাচ্ছিলেন। পিশাচগুলো মাছ চাইছে, কিন্তু দাদা যখন পাত্তা দিলেন না তখন পিশাচগুলো দাদার কাছে বাতাসা চেয়ে বসে। দাদা সেটাও দিতে রাজি হয় না। পিশাচগুলো বারবার চেয়েও যখন দাদার কাছ থেকে আর কিছু নিতে পারছে না তখন তারা দাদাকে ভয় দেখাতে থাকে এবং তারা বলতে থাকে যে আজকে তুই বেঁচে বাসায় ফিরতে পারবি না, ইত্যাদি ইত্যাদি। ওদিকে দাদা বলতে থাকে যা পারিস কর। পিশাচগুলো রেগে ভয়ঙ্কর হুঙ্কার দিতে থাকে। এমন সময় ভয়ঙ্কর হুঙ্কার শুনে গরু দুটো অনেক ছোটাছুটি করতে থাকে। তারা কোনোভাবে গাড়ির সামনে থাকতে চায় না। গাড়ি থেকে যে বাঁশ থাকে সামনে দেয়া, সেই বাঁশের সাথে তাদের গলা বাঁধা থাকে এবং মনে হয় সেই বাঁশ
এবং সেই দড়ি ছিঁড়ে তারা পালিয়ে যাবে। গরু দুটোর এমন ছটফটের কারণে দাদা কোনোভাবে গাড়িতে বসে থাকতে পারছিলেন না। দাদা এক হাত দিয়ে গাড়িতে যে বাজার এবং মাছ ছিল সেগুলো ধরে অন্য হাত দিয়ে শক্ত করে গাড়ির একটা বাঁশ ধরে রেখেছেন এবং দোয়া পড়ছেন, আল্লাহকে ডাকছেন। এমন সময় ধস্তাধস্তির শব্দ পেয়ে দাদা দক্ষিণ পাশে তাকান এবং দেখেন যে ওই জায়গাতে কিন্তু পিশাচগুলো ছিল। দাদা খেয়াল করেন ওখানে একটা সাদা অবয়ব দেখা যাচ্ছে, আর ওই সাদা অবয়বটা পিশাচগুলোর উপরে আক্রমণ করছে, সেই জন্য তারা এমন ধস্তাধস্তি করছে। দাদা কিছু বুঝে ওঠার আগেই অবয়ব এবং পিশাচ একসাথে অদৃশ্য হয়ে যায়। পিশাচগুলো অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে গরু দুটো একদম স্বাভাবিক হয়ে যায়, আর এতক্ষণে যা যা হচ্ছিল সব কিছু স্বাভাবিক হয়ে যায়। গরু দুটো বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তারপর আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে দাদা বাড়িতে এসে তার পরিবারের সবাইকে সবকিছু খুলে বলেন। এই ঘটনার পরে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। ওই যে সাদা অবয়বটা, সে আসলে কে ছিল? সে হচ্ছে দাদার বাবা, অর্থাৎ মোহাম্মদ ইসমাইল মোল্লা হুজুরের একজন বন্ধু জিন। সেই রাতে, অর্থাৎ তার যে বাবা ছিলেন সেই বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল মোল্লা এবং তার বন্ধু জিন এই সাদা অবয়বটি ছিল। সেই রাতে ইসমাইল মোল্লা ঈশার নামাজ পড়ে বাড়িতে এসে আমার দাদিকে ডাক দেন। তারপর উনি দাদির কাছ থেকে জানতে চান যে আজিজ বাড়ি ফিরেছে কিনা। তখন দাদি তার শ্বশুরকে জানান যে তার ছেলে এখনো বাড়ি ফেরেননি। এটা শুনে ইসমাইল মোল্লা একটু চিন্তিত হয়ে পড়েন। তিনি হয়তো কোনো বিপদ আঁচ করতে পেরে তার এক বন্ধু জিনকে পাঠিয়ে দেন দাদার খোঁজ নেয়ার জন্য। আর সেই জিন মানে বড় বাবার বন্ধু এসে দেখেন দাদার পেছনে কিছু দুষ্টু পিশাচ লেগেছে। তখন ওই পিশাচগুলোকে সেখান থেকে মেরে তিনি তাড়িয়ে দেন। আমার দাদার বাবা ইসমাইল মোল্লা হুজুর, উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, মসজিদের ইমাম ও একজন ধর্মীয় শিক্ষক ছিলেন। তো বিভিন্ন সময়ে অনেক জিন আমার বাবার এবং আমার বড় বাবার সান্নিধ্যে আসে। তারা মানুষের পাশাপাশি জিনদেরও শিক্ষা দিতেন। ওইরকম একটা বন্ধু যিনি সেদিন আমার দাদাকে সাহায্য করেছিল। আপনি জেনে অবাক হবেন যে এখনও মাঝে মাঝে রাতের বেলা আমাদের পুরনো বাড়িতে গায়েবী জিকিরের শব্দ শোনা যায়। তাছাড়া আমাদের কোনো বাড়িতে চুরি হয় না। এমনও হয়েছে আমার বাবা আমার মায়ের সাথে রাগ করে মোটরসাইকেল উঠোনে ফেলে রেখে চলে গেছেন, বা বর্ষাকালে কাদামাখা মোটরসাইকেল আমি নিজে উঠোনে ফেলে রাখতাম কাভার দিয়ে, যাতে সকালে ওয়াশ করে আবার সেটা উঠতে পারি। মজার ব্যাপার হচ্ছে অন্য বাড়ি থেকে চুরি হলেও আমাদের বাড়ি থেকে কখনো এই সমস্ত কিছু চুরি হতো না। আমি বড় বাবার ঘটনা সংগ্রহ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার চাচা চাচি বা কেউ একটা পূর্ণাঙ্গ ঘটনা আমাকে দিতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে তারা অনেক বয়স্ক মানুষ, আর আমার ছোট দাদির স্মৃতিশক্তি আর আগের মতো নেই। আমার সব দাদা দাদির ভেতরে এই ছোট দাদি জীবিত আছেন, তাও অনেক বয়স হয়ে গিয়েছে ওনার। সেই জন্য ইচ্ছা থাকলেও ঘটনা সংগ্রহ করা সম্ভব হয়নি। শুনেছি বড় বাবা জিনদের দেশে গিয়েছিলেন বিয়ের দাওয়াত খেতে, সেখান থেকে মিষ্টি ও সুস্বাদু ফল উপহার পেয়েছিলেন। সেগুলো এনে ওনার পরিবারের লোকদের খাইয়েছিলেন। তাছাড়া অনেক বড় বড় সমস্যার সমাধানও করেছিলেন বড় বাবা। আমি এসব ঘটনা বিস্তারিত জানতে ব্যর্থ হয়েছি। আমার এই ব্যর্থতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বড় বাবা মৃত্যুর আগে তার স্ত্রী, সন্তান ও তার কাছের মানুষ অনেকের কাছে ওসিয়ত করেছিলেন। সেটা হচ্ছে উনি যখন মারা যাবেন তখন ওনার জানাজা এবং দাফন কাফন যেন রাতে সম্পন্ন করা হয়, আর জানাজায় কোনো অপরিচিত লোক আসবে এবং সেই অপরিচিত লোকদের কোনো কিছু যেন জিজ্ঞাসা না করা হয়, যেন তাদেরকে কোনো রকম বিব্রতকর অবস্থায় ফেলা না হয়। আর মিলাদ মাহফিল না করে সেই টাকা এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করে দেয়া হয়। তো বড় বাবা যেদিন মারা গেলেন সেদিন রাতের বেলা কবর খোঁড়া থেকে শুরু করে সব কাজ সম্পূর্ণ করা হলো। বড় বাবার জানাজাতে নাকি এমন অনেক মানুষ হয়েছিল যারা ছিল অপরিচিত, এবং তারা কোত্থেকে এসছেন, কোথায় চলে গেলেন কেউ বলতে পারে না। অনেক কথা বলে ফেললাম, এখন দাদার সাথে ঘটা আর একটা ঘটনা বলবো। আমার দাদার বয়স তখন 14 থেকে 15 বছর। একদিন মধ্যরাতে দাদার ঘুম ভেঙে যায়। মূলত ওনার জল বিয়োগ করার প্রয়োজন পড়ে। ছোটবেলা থেকে বেশ সাহসী ছিলেন আমার দাদা, এই জন্য কাউকে ডাকাডাকি না করে উনি একা একা ঘর থেকে বের হন। সেদিন ছিল পূর্ণিমার রাত, তাই ঘর থেকে হ্যারিকেন বা কুপি নিয়ে বের হওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তো দাদা ঘর থেকে বের হয়ে যখনই উঠোনে নেমেছেন তখনই দাদার চোখ পড়ে উঠানের পশ্চিম পাড়ের বড় আম গাছটার দিকে। দাদা দেখতে পান ওই আম গাছের একটা বড় ডালে দুজন বসে আছে, আর তারা নিজেদের মধ্যে কথা বলছে। এটা দেখে দাদা প্রথমে মনে করেছিলেন কোনো চোর হবে, কিন্তু
চোর এরকম সাদা পোশাকে থাকবে কেন? তাদের দুজনের শরীরে সাদা পোশাক ছিল। দাদা আর 7-5 না ভেবে ঘরে চলে যান, আর তারপর আমার বড় দাদা আব্দুল হক মোল্লা দাদাকে ঘুম থেকে ডেকে তোলেন। বড় দাদা ঘুম থেকে উঠলে আমার দাদা ফিসফিস করে বলেন, ভাই, বাইরে আম গাছের ডালে কারা যেন বসে আছে। একথা শোনার পরে বড় দাদা আর আমার দাদা দুজনে আবার শব্দ না করে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যান। মজার বিষয় হচ্ছে তখনও ওই 2টা সাদা অবয়ব ওইখানে ওইভাবেই বসেছিল। তো আমার 2 দাদা তাদেরকে দেখছেন ভালো করে। ওনারা লক্ষ্য করেন তাদের শরীর থেকে কেমন উজ্জ্বল আলোর বিকিরণ হচ্ছে। এমনিতে পূর্ণিমার রাত, তারপরে এমন উজ্জ্বল আলোর ঝলকানিতে ওই জায়গাটা পুরো জলজল করছিল। বড় দাদা এবং আমার দাদা তখন আস্তে আস্তে ওই অবয়ব দুটোর দিকে এগোতে থাকেন যেন তারা আরো ভালো করে ওদের দেখতে পান। এক পর্যায়ে অবয়ব দুটো বুঝতে পারে তাদের দুজনকে কেউ দেখে ফেলেছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই আমার 2 দাদার চোখের সামনেই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। তাদেরকে দেখে শুরুর দিকে দাদারা বুঝতে পেরেছিল যে তারা আসলে মানুষ না। বিশেষ করে বড় দাদা সেটা ভালো করে বুঝতে পেরেছিলেন, কিন্তু তবুও তাদের সন্দেহ হয়েছিল আসলে কি তারা মানুষ ছিল নাকি অন্য কিছু। সেই সন্দেহ দূর হয়ে যায় যখন তারা অদৃশ্য হয়ে যায় চোখের সামনেই। ওই জিন দুটো যখন অদৃশ্য হয়ে গেল, দাদারা ভালোই ভয় পেয়েছিলেন। তারা এক দৌড় দিয়ে ঘরে চলে আসেন। এভাবে হুড়মুড় করে ঘরে ঢোকাতে বেশ শব্দই হয়েছিল, যে শব্দে আমার বড় বাবা ইসমাইল মোল্লা হুজুরের ঘুম ভেঙে যায়। তখন বড় বাবা দাদাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। দাদারা সবকিছু খুলে বলেন এবং বড় বাবা সবকিছু শুনে হাসতে থাকেন। বড় বাবা বলেন, ওদেরকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমার কাছে এসেছিল, আমি ঘুমিয়েছিলাম, সেই জন্য আমাকে বিরক্ত করেনি। ওরা জানতো আমি তাহাজ্জুদে নামাজ পড়তে উঠবো, তখন ওরা আমার সাথে দেখা করে চলে যেত। এত ভয় পাওয়ার কিছু নেই, কিছু হবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি ওয়াশরুমে যাও। তো এই ছিল ঘটনা। আশা করি আমার দাদার ঘটনা দুটো আপনার ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত বানান ভুল ও অন্যান্য ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আফ্রিকান ঘটনা সহ বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ভূত.com দীর্ঘজীবী হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে এমডি মেহেদি হাসান তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। Voot.com The Fear Returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা হবে না, আমরা ঘটনায় চলে যাব। আমাদের সাথে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি বরাবরই ভালো দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ঘটনাটি বলছি নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে। রাসেল ভাই, ঘটনাতে সরাসরি আমিও জড়িত, তবে আল্লাহর রহমতে আব্বার উসিলায় ঘটনা থেকে আমি বেরিয়ে গেছি, কিন্তু ফেসে গেছে আমার দাদি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। তখন আমার 10 বছর। কোনো এক বিকালে আমার দাদি এসে বলছে যে আমাদের গাছে তো জিন এসেছে, তো এখন কি করা যায়। রাসেল ভাই, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে 10 বছরের বাচ্চাকে কি বলে তার দাদি এসে। আসলে বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আমার যখন 10 বছর তখন থেকে আমি জিন ভূত বিষয়ে একটু কি বলে নাড়াচাড়া করতাম, এই বিষয় নিয়ে শুনতাম, গল্প শুনতাম, বিষয় নিয়ে জানতাম। মানে আমার বিষয় এরকমই আর কি, মানে থাকে না ইচ্ছের পাকা, তো আমি ওই সময় ইচ্ছের পাকা ছিলাম। যাই হোক, তো দাদিকে বললাম, তো আমি তো যতটুকু জানি এই লোহা থাকলে জিন শয়তান এগুলো কাছে আসে না, তো চলো আমরা সেই গাব গাছে পেরেক ঠুকে দিই, মানে তার কাটা ঠুকে দেই, তাহলে হয়তো বা ও আর এখানে আসবে না। তো রাসেল ভাই যে বলা সে কাজ, আমি নিজে তার কাটা এবং হাতুড়ি নিয়ে সেখানে গেলাম এবং আমার দাদিকে সামনে রেখে আমি হাতুড়ি দিয়ে তার কাটা গাব গাছের ভিতরে ঠুকে দিলাম। এবং দুপুরবেলা যখন আমার বাবা বাসায় আসলো, তিনি গোসলরত অবস্থায় ছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে।
তো সেই অবস্থায় আমি বাবাকে বললাম, বাবা আমি তো একটা কাজ করেছি। বাবা বললো কি? আমি বললাম যে আমি তো জিন বন্দি করেছি। বলে কীভাবে? আমি আমাদের সে গাব গাছে একটা জিন আসছে না, নতুন যে উৎপাত সৃষ্টি করছে, ওরে তো আমি মানে গাছের মধ্যে তারকাটা ফেরে ফুটে দিছি, আর এখানে আসতে পারবো না। তো বাবা রেগে গেল এবং এরকমভাবে রেগে গেল যে আমাকে বাধ্য করলো তারকাটা তুলে ফেলার জন্য। রাসেল ভাই একটু ফ্যাশ বেগে যায়। আসলে আমি এখানে বলেছি যে জিনের কথা, তো আমরা কীভাবে বুঝলাম এখানে জিন আছে। তো একদিন সন্ধ্যায় আমার কাকি মাছ কিনে আনে এবং মাছ কেটে সে গাব গাছে নিচে টিউবওয়েলে ধৌত করা অবস্থায় আমার আরেক চাচাতো কাকি তিনি এসে পিছনে দাঁড়ায় এবং বলে, কি গো আমার একটা মাছ দিবি, আমার তো খুব খিদা পাইছে। তো উনি বলেন, ঠিক আছে নিবা, দুয়া নি, তারপরে রান্না বান্না করে তোমার দিবনে। তো উনি কাজের ব্যস্ততায় আর পিছনে যে আমার কাকে বললো, ওনাকে তিনি দেখছে, দেখার পরে উনি আবার ফিরে কাজ করতেছে। তো উনি কথাও বলতেছে। হঠাৎ তিনি যখন পিছনে ফিরে দেখলো যে আমার সেই চাচাতো কাকি আর নেই এখানে, তো তিনি এতটা বিষয়টা আমলে নেন নাই। তিনি রাত্রে মাছ খাবার পরে হঠাৎ মনে পড়লো, আরে আজিমা তো বললো যে ওরে মাছ দেওয়ার জন্য, তো ওরে মাছ তো দিই নাই। তো নিয়ে আবার গেল, কি গো তুমি তো একটা মাছ খুঁজছিলা, কিন্তু তোমার দিতে পারি না, আমি তো মনের ভুলে খেয়ে ফেলছি সব, আমরা রান্না বান্না করে ফেলছি, এখন কি করা যাবো? তখন আমার সেই চাচাতো কাকি তো অবাক, কি বলেন ভাবি, আমি তো আপনার কাছে মাছ খুঁজি নাই বা আমি তো যাই নাই ওইখানে এই সন্ধ্যাবেলায়। তো বলতেছে তারা কে গেছিল? মনে তো তারা এখানে আর এত ভয়ের কিছু ওরা ভিতরে নেয় নাই, তবে তারা যে খেয়ে ফেলছিল পরের রাত্রে ওদের পেটের ব্যামো হয়, অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়, যেভাবে ওরা ঠিক হয়। এরকম আরো অদ্ভুত কাণ্ডের কারণে আমার দাদি বা আমরা সবাই জানতাম যে গাছের সমস্যাটা আছে। তো আমরা আবার ফ্ল্যাশব্যাকে চলে যাই। তো রাসেল ভাই যেভাবে বলছিলাম, তো আব্বার বকাবকিতে আমি দাদির কাছে যাই এবং বলি যে দাদি, আব্বা তো বকাবকি করতেছে এইটা তুলে ফেলার জন্য। দাদিকে, ঠিক আছে তুমি যেহেতু ছোট মানুষ তুমি তুলে ফেলো, আমি দিই। তো আমি সেভাবে তুলে ফেললাম এবং দাদি আবার এই প্যারেকটা আবারও গাছে তিনি ঠুকে দিলেন এবং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এ থেকে তার এতদিন তো বাইরে অত্যাচার করতো এই অবয়বটা বা অশরীরটা, এখন ভিতরে তার ঘরের ভিতরে গিয়ে তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা শুরু করে এবং তিনি যখন ঘুমিয়ে থাকে তাকে থাপ্পড় মারে। তিনি যখন ঘুমিয়ে থাকে তার চৌকি উপরে তুলে ফেলে, খাটের আদি যে ভার্সন চৌকি বলি, তো সেই চৌকি উপরে তুলে ফেলে এবং ঠাস করে আবার নিচে ফেলে দেয়, এরকম অত্যাচার শুরু করে। তো একদিন রাত্রে তিনি শুয়ে আছেন, তো তখনও আমাদের এলাকাতে বিদ্যুৎ আছে। তো বিদ্যুতের আলোতে তিনি স্পষ্ট দেখেন একটি অবয়ব 7 থেকে 8 ফিট লম্বা ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এবং হঠাৎ করে তার এসে থাপ্পড় মারে। তো আমরা চিৎকার শুনে যাই এবং আব্বাও যায়, গিয়ে আমরা দেখি যে দাদি কান্নাকাটি করতেছে যে এরকম অবয়ব তার থাপ্পড় মারছে। আমরা বলি যে এটা ভুল, হয়তো বা তুমি ভুল দেখছো, যাই হোক এটা কিছু না, বিষয় না। তো এরকম ঘটতে থাকে। তো আব্বা একদিন জিজ্ঞাসা করতেছে, তুমি আসলে তোমার এখানে এরকম হইতেছে কেন, আর তো কেউ ডিস্টার্ব করে না? তো দাদি বলে যে আমি তো প্যারেক ঢুকাইছিলাম, তো প্যারেকটা এখনো রয়ে গেছে। তো আব্বা আবার রাগারাগি করে বলছে, তুমি এখন কি তুলে ফেলো। তো যে বলা আব্বার কথায় প্যারেকটা আবারও আমার দাদি তুলে ফেলে। কিন্তু রাসেল ভাই, তার সমস্যার কোনো সমাধান হয় না, ঠিক একইভাবে তাকে বিরক্ত করতে থাকে। তো কবিরাজের বাসায় যায় আমার দাদি। কবিরাজ ধ্যানে বসে দেখে যে এটা চালান করা হয়েছে অন্য একটা জায়গা থেকে, খুব খারাপ একটি জিন, এবং আমরা তাকে বিরক্ত করছি, এর কারণে তাদের আসলে এর ধরনের সমস্যা করতেছে। তো কবিরাজ নিয়ম দেয় এবং তাবিজ পড়া দেয়। নিয়মে তাকে নিরামিষ খেতে বলে এবং আমিষ, মাছ, মাংস এগুলো কিছুই খাওয়া যাবে না, এরকম নিষেধাজ্ঞা দেয়। তো এর ভিতরে প্রায় 7-8 বছর কেটে যায়। এর মাঝে একটানা 3 বছর বা 4 বছর আমার দাদি কখনো মাছ খেতে পারে নাই, শুধু আমি শিখিয়ে গেছে এবং তারপরেও তাকে বিরক্ত করতো। কিন্তু যখন 7 থেকে 8 বছর পরে আবারও এর বিরক্ততা তরুণ মাত্রায় চলে যায়, এর ভিতরে আমার বাবাও মারা যায়, দৃশ্যপট অনেক চেঞ্জ হয়ে যায় রাসেল ভাই। ঘটনাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, তাই আমি এতটা গোছাতে পারছি না, অনেক জায়গা থেকে অ্যাড করতে হচ্ছে। তো আমার এর ভিতরে 7-8 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরাও বড় হয়ে গেছি, আগে দাদির সাথে থাকতাম বা আমরা যে ছোট ভাই বোন ছিল তারা দাদির সাথে থাকতো, তাদের বিয়ে হয়ে গেছে, আমরা নিজস্ব ফ্যামিলি তৈরি করেছি। মানে সে দাদি এখন একা এক কথায়। তো তিনি তার ছোট মেয়েকে নিয়ে আসেন, আমার ফুপু এবং ফুপা আসে, তো তারাও থাকে। একদিন ঘটলো কি রাসেল ভাই, আমার এক ফুফাতো বোন সে এসেছিল বেড়াতে। তো সে যখন শুয়েছিল দিনের বেলাতে তাকে একটা থাপ্পড় মারে এবং 3 দিন জ্বর থাকে আমার বোনের শরীরে। আরও একদিন আমার চাচাতো ভাই ছোট 7 বছর বয়স, এরকম 7 বছর নয় আরো ছোট 6 বছর হবে আর কি, 6 বছর বাচ্চাকে ওই অবয়বটা ছাড়ে না, থাপ্পড় দেয় এবং তার গালে 3 দিন মতো দাগ থাকে। তো রাসেল ভাই ঘটনাটি আসলে কেন বললাম,
আজকে হ্যাঁ এই রমজানেও মানে আজকে আমি যখন ঘটনাটি বলছি, আজকের তারিখটা আমি একটু দেখি, 23 তারিখ, হ্যাঁ আজকে 23 তারিখ রমজানের চলছে। তো এই আজকে বিকালেও আমার ফুফু বলতেছে যে ফুফা নাকি বসেছিল এবং আমার দাদি পিছনে বসেছিল, ফুফা দরজায় বসেছিল। তো তাদের গুঙানের আওয়াজ শুনতে পায় তিনি, এবং তিনি পিছনে ফিরে দেখে অদৃশ্যভাবে আমার দাদি গড়াগড়ি করছে, এবং এরকম লক্ষ্য করছে যে আমার ফুফা লক্ষ্য করছে যে অদৃশ্যভাবে কেউ তাকে মারছে। তো যেভাবে হোক তিনি তাকে ধরে আনেন এবং ধরে বাইরে নিয়ে আসেন। তিনি অনেক কান্নাকাটি করে, তার বয়স হয়েছে অনেক, তার 3 ছেলে মারা গেছে, আমার দাদির 3 ছেলে, অর্থাৎ আমার বাবা সহ কাকা চাচা সবাই মারা গেছে, কিন্তু তিনি আল্লাহর রহমতে বা আয়ু নিয়ে এখনো বেঁচে আছেন, তা এখনো বয়োবৃদ্ধ। তো তিনি বলছে যে এরকম ভাবে ওনারা মারপিট করতেছে একটা কালো অবয়ব, তারপরে ওনাকে ছুটায় আনা হইলো। তো রাসেল ভাই, এখান থেকে আসলে আমার ঘটনাটা মনে হলো যে আমারও তো একটা ঘটনা আছে, ঘটনাটি শেয়ার করা যায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো আমার বাবা মারা গেছে, তার মৃত্যুটাও অস্বাভাবিকভাবে। কিরকম, আমার বাবা যখন মারা যায় তার 3 দিন বা 2 দিন পরে আমার বড় চাচা, তখন তিনি জীবিত, তিনি এসে দেখে আমাদের বাড়ির পাশে যে কলা গাছ ছিল সেই কলা গাছটি মারা গেছে বাবার সাথে সাথে, এবং তার ভিতরে তাবিজ পায়। আমরা অনেক কান্নাকাটি করি। কে করেছে রাসেল ভাই, পারিবারিকভাবে সেটা আত্মগোপনে থাকুক, বা আমরা হয়তো বলতে পারি যে কালো জাদু হলে আমরা ফ্যামিলিগতভাবে এতদিন চললো, তা আমরা বুঝলাম না কি করে, বা আমরা কেন জানলাম না। আসলে আমার বাবাকে আমরা 1 মাস কাছে পাইনি। তো জাস্ট 1 মাস পরে তিনি আমাদের কাছে আসে, এবং শুধু একদিন সময় পাই বিভিন্ন কাজের কারণে। 2 দিন হয়েছিল তিনি আমাদের কাছে আসে, এবং কাজের কারণে একদিন দূরে ছিল। জাস্ট আমার সাথে বা আমার ভাই বোনের সাথে তিনি ভালো করে একদিন সময় কাটাতে পারে। এখনো আমার স্পষ্ট মনে আছে সেই সকালবেলা, চমৎকার সকাল, সূর্য, আমার উঠানে ধান ভর্তি, সোনালি ধান। সেই ধান রেখে উঠানের মাঝে আমরা খেতে বসেছিলাম, চমৎকার একটি ফ্যামিলি। তো আমার বাবা তখন খাওয়া শেষে আমার আম্মাকে বলতেছে যে আমি তো আজকে একটা স্বপ্ন দেখছি, আমার একটা দাঁতও নেই, কে জানি মারা যায় মুরব্বী। তারপরে এই কথা বলতেই 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার বাবার বুকের বাম পাশে ব্যথা শুরু হয়, এবং তাকে লুসুমপুর বা আমাদের আমরা গ্রামের বিষয়টা আসলে অজানাই থাকতো। গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় আমি যেটা বলছিলাম একটা নামকরা বাজার, তো সেই বাজারে আমার বাবা ইন্তেকাল করে। এবং কি বলবো রাসেল ভাই, 2 দিন পর তো শুনেনি যে তাবিজ পাওয়া গেছে। তো আসলে আমরা কালো জাদুর যে ভয়াবহ লক্ষণ আমার বাবার সাথে ঘটেছে, দীর্ঘ 1 মাস তিনি কাছে না থাকার কারণে, বা তিনি হয়তো বা বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই, তাকে এত বড় মরণবান দেওয়া হয়েছে, যেটা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারি নাই তার কষ্টটা। একদিন পরে তিনি মারা গেছে, আমরাও কিছু করতে পারি নাই। সব পুরাটাই আসলে আল্লাহর হাতে। আমরাও আসলে কাউকে সন্দেহ করি না বা কারো উপরে দোষ দিই না, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি বিচারের ভাগ। তিনি যা ভালো মনে করেন, যেটাকে তিনি ন্যায় বিচার মনে করেন, সেটাই তিনি করবেন। আমি জানি আল্লাহ ন্যায় বিচারক। রাসেল ভাই, ব্ল্যাক ম্যাজিক আসলে খুবই কি বলবো, খুবই খুবই নিকৃষ্টতম কাজ। এটি ফ্যামিলি থেকে নিজের আপনজনদের কেড়ে নেয়, যেমনটার শিকার আমি, যেটার ঘটনা এত ভয়াবহ না দেখে আমি প্রকাশ করতে পারছি না। তারপরেও আমার জীবনে রাসেল ভাই অনেক ঘটনা রয়েছে। আমি যেহেতু গ্রামে থাকি, আমার আশপড়শি দাদি চাচি এরকম অনেক মানুষের ভৌতিক ঘটনা জানি। আমি তো প্রথমে আপনাকে বললাম ভূত বিষয়ে আমার একটু আগ্রহ ছিল, জিনপুদের বিষয়ে। তো তাদের থেকে গল্প শুনতাম, তাদের জীবন কাহিনী শুনতাম। এখনও আমার মগজের ভিতরে সেগুলো গেঁথে আছে সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে। তো সেগুলো শেয়ার করার ইচ্ছা রয়েছে ভূত.com-এ, বিকজ ভূত.com-কে আমি অনেক ভালোবাসি। এবং এটার শুরু লগ্ন থেকেই, যখন আপনি শুরু করেছিলেন 14 ফেব্রুয়ারিতে এবং 2021 সালে, তখন থেকে আমি সালটা মনে করতে পারছি না এক্স্যাক্টলি, আজ 5 বছর পূর্ণ হলো রাসেল ভাই। তখন থেকেই কিন্তু আমি এর সাথে জড়িত, এবং আমি ইউটিউব থেকে আপনাদের ভূত FM নামিয়ে শুনতাম। তো এতটাও ফ্রেন্ড আপনাদের ভূত.com-এর। তো আমারও আশা আছে এখানে ছাড়বো ঘটনা, যদি আমার এই ঘটনাটি সিলেক্ট হয়। তো রাসেল ভাই একটু কাইন্ডলি মেসেজ কিংবা যে কোনোভাবেই আমাকে জানাবেন। এটাই হলো আসলে আমার আজকের ঘটনা। ভুলটুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইব্রাহিম খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন যাতে আপনি পেয়ে যান সমস্ত নোটিফিকেশন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর একজন মডারেটর। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন আমার একজন খুবই পরিচিত বড় ভাই ফারহান ভাই। তো ফারহান ভাইয়ের সাথে কিভাবে আমার পরিচয় বা এই ঘটনাটি আমি কিভাবে ওনার সাথে বসে কালেক্ট করেছি সেসব বিষয়ে না গিয়ে আমি সরাসরি আজকে ঘটনায় চলে যেতে চাই। চলুন শুনে আসা যাক ফারহান ভাইয়ের ঘটনাটি। ফারহান ভাই যখন আমাকে ঘটনাটি বলেন তখন উনি আমাকে কিছুটা এভাবে বলেন যে, ভাই আজকে অনেক সাহস করে আসলে তোমার সাথে ঘটনাটা আমি শেয়ার করতে আসছি, কারণ আমি অনেকবার চেষ্টা করছি ঘটনাটা লেখার বা ভূত.com-এ দেওয়ার জন্য রেকর্ড করার, কিন্তু আমি রেকর্ড করেও আসলে দিতে পারি নাই, কারণ আমি সাহস করে উঠতে পারিনি। আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে কেন এমনটা, তখন উনি আমাকে যে ঘটনাটা বলেন সেটা হচ্ছে, এই ঘটনাটা বেসিক্যালি হচ্ছে ওনার চাচার। ওনার চাচার সাথে ওনার সম্পর্কটা ছিল খুবই অন্যরকম সুন্দর। যেহেতু পরিবারের পরবর্তী জেনারেশনের বড় ছেলে ছিলেন ফারহান ভাই, সেই হিসাবে চাচার সাথে উনি খুবই ক্লোজ ছিলেন, ওনার বড় চাচা আর কি। সারাদিন বলতে গেলে ফারহান ভাই চাচার সাথেই থাকতেন, এবং চাচা আসলে ওনার এমন ব্যক্তি ছিলেন যে হচ্ছে এই সমস্ত প্যারানর্মাল বিষয়ে কোনো কিছুই বিশ্বাস করতেন না। আর ওনার চাচার ছিল একদম মানে বেহিসাবি ধন সম্পদ, যেই ধন সম্পদগুলো উনি পেয়েছিলেন আসলে ওনার পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। ওনার চাচা ছোটবেলা থেকে খুব গম্ভীর এবং আলাদা ধাঁচের একজন মানুষ ছিলেন। উনি খুব কম কথা বলতেন এবং নিজের কাজেই সারাদিন ব্যস্ত থাকতেন। ওনার আচরণগত এই দিকগুলো আসলে ফারহান ভাইকে বলেছিলেন ওনার বাবাই। তো ফারহান ভাইয়ের আব্বুর বয়স অবশ্য ওনার চাচার থেকে, মানে ফারহান ভাইয়ের চাচার থেকে অনেকটাই কম ছিল। কম থাকার পরেও ওনার বিয়ে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ফারহান ভাইয়ের বাবার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ফারহান ভাইয়ের বয়স তখন 10 বছর, কিন্তু ওনার বড় চাচার তখনও বিয়ে হয় নাই। ওনার বড় চাচা, ওনার ছোট চাচা এবং ওনার আব্বুর 3 জনের মিলিয়ে যৌথ একটি তুলার ফ্যাক্টরি ছিল। 3 জন ভাই একই জায়গায় কাজ করতেন, এবং যখন কখনো হচ্ছে ফারহান ভাইয়ের স্কুল ছুটি থাকতো তখন হচ্ছে ফারহান ভাই আব্বুর সাথে ফ্যাক্টরিতে চলে যেতেন কাজ দেখার জন্য বা কাজ শেখার জন্য। তো এরকম চলতেছিল তাদের জীবন। তো ফারহান ভাইয়ের যে দাদা দাদি ছিলেন ওনারা সবসময় হচ্ছে ফারহান ভাইকে, মানে ফারহান ভাইয়ের বড় চাচাকে বলতেন যে, দেখো বাবা, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, এখন বিয়েটা করে নাও, বিয়ে কেন করো না। কিন্তু ওনার চাচা সবসময় এই কথাগুলো আসলে এড়ায় যেতেন। তো এরপর উনি আমাকে এমন একটা দিনের কথা বলেন, যেই দিনটার কথা ওনার এখনো মানে স্পষ্ট মনে আছে। তো এই দিনটা ছিল স্বাভাবিক একটা দিনের মতো। কাজ দেখার জন্য ফারহান ভাই এবং হচ্ছে মানে ফারহান ভাই কাজ দেখার জন্য ফ্যাক্টরিতে উপস্থিত ছিলেন, এবং হচ্ছে ওনার যে বাবা এবং চাচারা ছিলেন তারা অলরেডি ফ্যাক্টরিতে এখন উপস্থিত। কিছুক্ষণ পরে ওনাদের মানে ম্যানেজার ওনাদের কেবিনে প্রবেশ করলেন এবং ওনার আব্বুকে বললেন যে, স্যার আপনার সাথে একজন দেখা করতে চায়। তো ওনার আব্বা জিজ্ঞেস করলেন যে কে দেখা করতে চায়। ম্যানেজার বললেন যে একজন ভিক্ষুক, তিনি বলেছেন আপনার সঙ্গে তার নাকি জরুরি কিছু কথা আছে। তো ফারহান ভাইয়ের আব্বার মন মানসিকতা ছিল এমন যে তিনি গরিবদেরকে অনেক সাহায্য করতেন, আর ওনার এই নেক অভ্যাসটার কথা আসলে আশেপাশের এলাকার মধ্যে ভালোই সুপরিচিত ছিল। প্রায়শই লোকজন তার কষ্টের সময়ে আব্বুর কাছে, মানে ফারহান ভাইয়ের আব্বুর কাছে এসে অর্থ সাহায্য নেওয়ার চেষ্টা করতেন, এবং ওনার আব্বু কখনো ফিরাতেনও না। কিন্তু ওনার বড় চাচা ওনার বাবার এই অভ্যাসটাকে একদম ঘৃণা করতেন, এবং এই সমস্ত কাজ থেকে উনি সবসময় দূরে থাকতেন। তো ওই টাইমে হচ্ছে ফারহান ভাইয়ের আব্বু ম্যানেজারকে বললেন যে ওই মানে ভিক্ষুক ব্যক্তিটাকে ভেতরে পাঠিয়ে দাও। তো কিছুক্ষণ পরে ভিক্ষুক ব্যক্তিটা ভেতরে আসলো। আসার পরে ফারহান ভাই এবং বাকি উপস্থিত ব্যক্তিরা দেখতে পড়লেন কি, ওই লোকটার কাপড় চোপড় খুবই ময়লা, এবং তিনি নিজেও বেশ অপরিচ্ছন্নই ছিলেন। ওনার পরনে ছিল সাদা কালারের একটা পাঞ্জাবির মতো, ছেঁড়া পাঞ্জাবির মতো, আর একটা সাদা টুপি। ওনার হাতে একটা বিশাল লাঠি ছিল,
এবং সারা শরীর সেই লাঠির উপরে ভর করা অবস্থায় ছিল, এবং সেই লাঠির মধ্যে বিভিন্ন ধরনের ধাগা, তাবিজ, এই সমস্ত জিনিসপত্র বাঁধা। লাঠিতে লাল কালারের বিভিন্ন কাপড়ও বাঁধা ছিল, লাল সবুজ এরকম কালারের কাপড় বাঁধা ছিল, বিভিন্ন দড়িতে তাবিজ বাঁধা। ওই লোকটা ভেতরে এসে কিরকম মানে অদ্ভুত অদ্ভুত সব কথা বলা শুরু করলেন। উচ্চস্বরে চিৎকার করে বলছিল যে আমার কাছে অনেক মানে অদেখা জ্ঞান আছে, তোমরা যদি তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এই কথা শুনে ফারহান ভাইয়ের আব্বু তাকে জিজ্ঞেস করতে শুরু করলেন বিভিন্ন ধরনের কথা, এবং সে সেই অনুযায়ী উত্তর দিতে লাগলো। তো এরপরে ফারহান ভাই ওনার আব্বুর সাথেই বসে সবকিছু শুনছিলেন। ওনার চাচা কিছু মানে বড় চাচা কিছুক্ষণ বিষয়টা সহ্য করলেন, তারপর উঠে এসে ওনার আব্বুকে কিছুটা বকা দেওয়ার মতো করে বললেন কি যে, এই তুই এগুলি কি শুরু করছিস, এত কথা বলার কি আছে, ওকে টাকা দিয়ে এখান থেকে বিদায় কর, ভাল লাগতেছে না এগুলা। তো ওনার আব্বু ওনার চাচাকে বললেন কি যে এরকম করার কি আছে, তুমি তো মানে মানুষের সাথে খারাপ আচরণ কেন করবা, ভালো মতো বললেও তো পারো। এই কথাগুলো শোনার পরে সেই বৃদ্ধ ব্যক্তিটা বা ভিক্ষুকটা আমার চাচাকে মানে ওনার চাচাকে বললেন যে তুমি কি ভাবছো আমি কি মানে টাকার জন্য এই সমস্ত কাজগুলো করতেছি? আমার তোমার টাকার কোনো দরকার নেই, আর আমি আজকে ওয়াদা করতেছি তোমার এখান থেকে আমি 1 টাকাও নিয়ে যাবো না, আজকে 1 টাকাও না। এরপরে চাচা যখন মুখ সিটকায় নিলেন, তখন ব্যক্তিটা ওই বৃদ্ধ ব্যক্তিটা চাচাকে বললেন কি যে তোমার বিয়ে হবে এই মাসেই, এবং যার সঙ্গে হবে তার নাম শুরু হবে আলিফ অক্ষর, মানে এটা অক্ষরটা দিয়ে, আরবি আলিফ অক্ষর দিয়ে। এই কথা বলে নাকি সেই বৃদ্ধ ব্যক্তিটা মানে ভিক্ষুক ব্যক্তিটা অফিসের দরজা খুলে বাইরে চলে যান। এরপর ফারহান ভাইয়ের চাচা এসে চেয়ারে বসে পড়েন, এবং ওনার আব্বু তাকে ওগুলোই বলেন যে আপনি এরকম ভাবে কেন কথা বলেন, মানুষের সাথে খারাপ আচরণ করা ঠিক না, গরিব মানুষ, এদের সাথে কেন খারাপ আচরণ করবেন? ওনার চাচা ওনার আব্বুকে বলেন যে তুমি তো সবসময় ওদের তরফদারি করো, বাদ দাও, ওদের সাথে দেখা করতে হলে দরকার হলে তুমি বাইরে কথা বলো, অফিসের ভিতরে বা ফ্যাক্টরির ভিতরে ডাকবা না। তো এইগুলো কথা বা বিতণ্ডা চললো কিছুক্ষণ। তারপরে এই বৃদ্ধ ব্যক্তির কথা মোটামুটি প্রায় ফারহান ভাইয়ের পরিবার সবাই ভুলেই যায়। তো এই বৃদ্ধ ব্যক্তির কথা অনুযায়ী যা ছিল ওটা ওনারা ভুলে গেলেও ওনার চাচার বিয়ে আসলেই ঠিক হয়েছিল প্রায় 1 মাস পরেই। এই 1 মাস পরে বিয়ে হওয়ার পরে মানে ওনার সাথে যার বিয়ে হয় তার নামটাও আসলে ছিল আলিফ দিয়ে শুরু হয়েছিল। তো এই অবস্থায় আমাদের মানে ফারহান ভাইদের সেই বৃদ্ধর কথা তখনও মনে নেই। তো এরপরে বিয়ে হওয়ার মোটামুটি প্রায় 1 সপ্তাহ না 1 মাস পরে ওনারা যখন আর কি হানিমুন থেকে ফিরে আসে, তখন সেই বৃদ্ধর সাথে চাচার আবার দেখা হয়। ওই বৃদ্ধ আবার ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে আসার পরে সেই বৃদ্ধ বলে কি মানে চুপ করে বসে আছে, মানে এমন একটা অবস্থায় বসে আছে যে সে যেন নিজের তারিফ শুনবে। তো ফারহান ভাই চাচা বলেন কি যে বাবা, এরকম তুক্কা তো 2-1টা সবাই মারতে পারে, এখানে এরকম মানে বাজনা বাজানোর কিছু নাই আসলে। তো এরপরে সেই বৃদ্ধ লোকটি ফারহান ভাইয়ের আব্বুর কাছ থেকে একটি কাগজ নেয়, একটি পেপার আর কি নিয়ে সেখানে কিছু লিখতে থাকে। লেখার সময় বলে কি লিখতেছে এবং বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করতেছিল। তো একটা সময় বলে কি যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে প্রায় 1 বছর পরে তোর একটা ছেলে হবে, কিন্তু ছেলেটার নাম যদি তুই আহমেদ না রাখিস তাহলে ছেলেটা ছোটবেলাতেই মারা যাবে। এই কথা শুনে তো ফারহান ভাইয়ের চাচা অনেকটা রেগে যান, এবং উনি দাঁড়িয়ে ওনাকে শাসিয়ে বলেন যে এই আমার সেই ছেলের মরণের কথা তুই আমাকে বলতেছিস, যে ছেলে এখনো জন্মেই নেই, তুই মানুষ না পাষণ্ড, যা এখান থেকে বেরো। তো এরপরে কাগজটার মধ্যে উনি আরো কিছু লিখে কাগজটা চাচার মানে ফারহান ভাইয়ের চাচার হাতে দিয়ে চলে গেলেন। তো উনি চলে গেলেন। এরপর আস্তে আস্তে সবাই আবার ওনার কথা ভুলে যেতে লাগলেন। যখন সবাই যখন ভুলে গেল, তো এর মাঝখানে আবার 1 বছর আস্তে আস্তে পার হয়ে যায়। তো 1 বছর পার হয়ে যাওয়ার মধ্যে আবার চাচার আসলে একটা সন্তান হয়। ওনার ওয়াইফ কনসিভ করেন। যেহেতু ওনার প্রথম সন্তান, সেই হিসেবে চাচা একেবারে সেই বাচ্চাটার জন্য পাগল হয়ে যায়। সবসময় সেই বাচ্চাটাকে তিনি কোলে নিয়ে ঘুরতেন। ওই বাচ্চাটা যখন একটু অসুস্থ হতো, তখন চাচা নাকি সম্পূর্ণ রাত ওকে কোলে নিয়ে ঘুরতেন। চাচা এবং চাচি সেই বাচ্চাটার নাম লিখেছিলেন নাসির।
সেই বৃদ্ধ লোকটা বা ভিক্ষুক যে নামটা রাখার কথা বলেছিল সেটা হচ্ছে আসলে তাদের কারোরই মনে ছিল না। লাইফ আসলে এভাবেই চলতে থাকে। যখন চাচার ছেলের বয়স 2 বছর হয় তখন তার হচ্ছে প্রথম প্রবলেম শুরু হয়। তার হচ্ছে শরীরের মানে যেই চামড়াগুলি ছিল ওগুলা কালো হতে শুরু করে, দাগ পড়তে শুরু করে এবং হচ্ছে তার হ্যাপাটাইটিস হয়ে যায়। তো প্রায় 9টা মাস এইভাবে সে হাসপাতালে ছিল। 9 মাস না, আসলে 3 মাস এভাবে সে হাসপাতালে ছিল। এই 3 মাস চাচাও নিজেও হাসপাতালে কাটিয়েছেন। 3 মাস উনি বাড়ি আসেন নাই। হাজারো দোয়া করছিলেন তার জন্য, কিন্তু মানে এত পরিমাণ টাকা ঢালার পরেও, পানির মতো টাকা ঢালার পরেও কোনো লাভ হয় নাই। আল্লাহ যা ইচ্ছা করেছিলেন মানে সেই আল্লাহর ইচ্ছাটাই হলো আর কি। ওনার চাচার ছেলে আল্লাহর কাছে চলে গেলেন, মারা গেলেন আর কি। ওই বাচ্চাটার মৃত্যু আসলে ফারহান ভাইয়ের চাচাকে একেবারে পাগল করে দিয়েছিলেন। এই জিনিসগুলো সে মেনে নিতে পারেননি একদম। সারাদিন হচ্ছে বাচ্চার কবরের কাছে শুয়ে থাকতেন আর কাঁদতেন। চাচার মানে অবস্থাটা এমন হয়েছিল যে ফারহান ভাইদের মানে কাজিনদের ওনাকে দেখলে ভয়ই লাগতো। তার মাথা আর দাড়ির চুল একত্র হয়ে গিয়েছিল, একদম পেকে গেছিল, এবং কবরে শুয়ে থাকার জন্য তার দাড়িতে সবসময় হচ্ছে মানে মাটি লেগে থাকতো। তো যখনই হচ্ছে ফারহান ভাইরা তাকে দেখতো উনি কেবল যেন আকাশের দিকে তাকিয়ে থাকতেন। সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করা হতো, কিন্তু উনি আসলে কোনো কিছুই মানে গ্রাহ্য করতেন না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখেন কি যে ওনার বড় চাচা বাড়িতে নাই। প্রথমে ওনারা চাচাকে চারপাশে খুঁজতে লাগলেন। কবরস্থানে গিয়ে চাচাকে দেখা গেল কোথাও নাই। এরপরে এই ব্যাপারটির প্রায় 1 মাস হয়ে গেল, চাচার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পুলিশেও রিপোর্ট করা হয়েছে এবং অনেক জায়গায় প্রশ্ন করা হয়েছে, কিন্তু চাচার কোনো সন্ধান আর পাওয়া যাচ্ছিল না। একদিন ওনাদের জানা একজন ব্যক্তি ওনাদেরকে বলল কি যে চাচাকে নাকি একটি মাজারের কাছে দেখা গেছে। তো এরপরে ফারহান ভাইয়ের পরিবারের সদস্যরা হুড়মুড় করে গাড়ি নিয়ে সেখানে গেলেন, এবং যখন হচ্ছে ওনাকে দেখা গেল উনি হচ্ছে মাজারের বাইরে নেশায় একদম ধূত হয়ে পড়ে আছেন। ফারহান ভাইয়ের দাদা দাদি এবং হচ্ছে বাবা চাচারা মিলে ওনার বড় চাচাকে ধরলেন এবং বাসায় আনার পরে ওনার জ্ঞান ফেরার পর ওনাকে বললেন কি, ওনার দাদা দাদি বললেন যে বাবা এটা আসলে আমাদের জন্য একটা পরীক্ষা, যদি তুমি পরীক্ষার সময় ধৈর্য ধরো তাহলে হইতেছে তুমি ভালো কিছু পাবা, আর যদি ধৈর্য না ধরো তাহলে অনেক সুযোগ হাত থেকে হারাই ফেলবা। মানে ফারহান ভাইয়ের সম্পূর্ণ পরিবার ফারহান ভাইয়ের চাচাকে খুবই সাপোর্ট দিচ্ছিলেন এবং আস্তে আস্তে ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। এরপরে চাচা আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হতে থাকলেন এবং স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসতে লাগলেন, এবং ওনার চাচা আবার ফ্যাক্টরিতে যোগদান করলেন। যেহেতু তিনি অনেকদিন পরে ফ্যাক্টরিতে ফিরেছিলেন তাই পুরোনো ফাইলগুলো বের করলেন, সব ফাইলগুলো আর কি বের করলেন, যেগুলো তার ড্রয়ারে ছিল সেগুলো বের করলেন। ফাইলগুলো দেখতে দেখতে তিনি একটি কাগজ বের করলেন এবং সেটা মানে ফারহান ভাইয়ের বাবার হাতে দিয়ে দিলেন। ওনার বাবা যখন কাগজটা দেখলেন তখন সেটি সেই বৃদ্ধ ফকিরের দেওয়া কাগজটি ছিল, যেটাতে সে কিছু লিখে দিয়ে গিয়েছিল। আর সেই কাগজে স্পষ্ট লেখা ছিল, তোর ছেলে মারা যাবে, তোর ছেলে হবে কিন্তু তুই তার নাম আহমেদ রাখবি না, এবং এই কারণে জন্মের 2 বছরের মধ্যে তোর এই ছেলেটা মারা যাবে। তো এরকম জিনিসটা মানে স্পষ্ট করে একদম লেখা। তো আমার চাচা এবং আব্বু কিছুটা অবাকি হন, এবং আমার চাচা হচ্ছে ফারহান ভাইয়ের চাচা ফারহান ভাইয়ের চাচা এরপর হচ্ছে ওনার মানে ভাইকে বলেন, মানে ফারহান ভাইয়ের আব্বুকে বলেন কি আমি সেই বৃদ্ধের সাথে দেখা করতে চাই। তো ফারহান ভাইয়ের আব্বু ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমরা ওই বৃদ্ধর সাথে দেখা করতে চাই, সে কোথায় থাকে। তো গাড়িতে করে ম্যানেজার, ফারহান ভাইয়ের আব্বু এবং ফারহান ভাইয়ের বড় চাচা সবাই মিলে সেই বৃদ্ধের সাথে দেখা করতে চলে গেলেন। ফারহান ভাই গিয়েছিলেন, যেটা ছিল খুবই মানে ছোট্ট একটা বস্তি। রাস্তায় কোনো ধরনের মানে কি বলবো ওরকম কোনো পাকা সড়ক বলতে কোনো কিছুই ছিল না। অনেকক্ষণ হাঁটার পরে একটা ঝুপড়ি দেখা গেল, এবং সেই ঝুপড়ির ভেতরে যখন হচ্ছে সবাই চলে গেল তখন দেখা গেল কি যে সেই বৃদ্ধ লোকটি মাটিতে শুয়ে আছে। তো উনি হচ্ছে চোখ বন্ধ করেই
মানে ওনার হাতে তসবি ছিল। উনি চোখ বন্ধ করে বললেন কি যে গতবার যখন আসছিলাম কি হয়েছিল তোদের ওখানে মনে আছে? তখন হচ্ছে ফারহান ভাইয়ের চাচা, ফারহান ভাইয়ের মানে আব্বা হচ্ছে ম্যানেজারের দিকে তাকালে ম্যানেজার বলে কি যে ওই যে গতবার যখন চিরকুট দিয়ে গেছিল উনি স্যারের হাতে, তখন হচ্ছে উনি যখন বেরোয় যাচ্ছিল তখন আপনি তো ওনার পকেটে টাকা গুঁজে দিয়েছিলেন, কিন্তু ওনার তো আসলে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি দেখাইছিলাম না স্যার যে উনি সব টাকাগুলো ফেলে দিয়ে গেছেন ওখানে, তো ওনার আসলে টাকার দরকার নেই, উনি টাকার জন্য আপনাদের এখানে আসেন নাই। তো এরপরে হচ্ছে ফারহান ভাইয়ের চাচা কি করলেন, ওনাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় সেই বৃদ্ধ ব্যক্তিটা বলে উঠলো কি যে তুই তো তোর ছেলেকে হারাই ফেলছস, তুই তো আমার কথা মানিস নাই, মানলে হারাইতি না। তো এরপরে ফারহান ভাইয়ের বড় চাচা কি করলেন, সেই ব্যক্তির পা ধরে মাফ চেতে লাগলেন আর বললেন কি যে বাবা আমাকে মাফ করে দেন, যদি আমার জন্য আপনার মন ভেঙে থাকে, আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। ওই বৃদ্ধ লোকটা বলতে লাগলো যে বাবা আমার কাছে মাফ চাইছিস কেন, তুই আসলে আল্লাহর কাছে মাফ চা। তো অনেকক্ষণ হচ্ছে ওই বৃদ্ধর কাছে ফারহান ভাইয়ের চাচা এবং ফারহান ভাইরা বসে রইল এবং হচ্ছে ওই ছেলের সম্পর্কে, যেই ছেলেটা মারা গেল তার সম্পর্কে জিজ্ঞেস করলো এবং অনেক কথাই বলা হলো। কিন্তু ফারহান ভাইয়ের চাচার ছেলে যে মারা গেছে সেই ঘটনাটা আসলে এই বৃদ্ধের জানার কথাও ছিল না, ম্যানেজারেরও জানার কথা ছিল না যে আমরা সেদিনই মানে ফারহান ভাইরা ওনাদের ওখানে যাবে, ওই বৃদ্ধের ওখানে যাবে, এটাও আসলে ওনার জানার কথা ছিল না। তারপর উনি সবকিছুই বলে দিয়েছিলেন। যাই হোক, এরপরে হচ্ছে অনেকক্ষণ বসে থাকার পরে সেই বৃদ্ধের কাছ থেকে ফারহান ভাইরা চলে গেলেন এবং যখন উনি মানে সবাই চলে যাচ্ছেন তখন ওই ব্যক্তিটা পেছন থেকে ডাক দিয়ে বললেন কি যে দেখো আমি তোমাদের ফ্যাক্টরিতে মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি, তোমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ফকিরের কথা শুনে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল ওনারা। ফারহান ভাইয়ের বাবা বললেন কি যে বাবা আপনি কিছু একটা করুন। তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল বাবা আমি তো কিছু দেখি এবং যা দেখি তাই বলে দিই, কিন্তু আল্লাহর হচ্ছে যে কাজগুলো আছে ওই কাজের মধ্যে আমি কোনো ধরনের কোনো হাত দিতে পারি না, আমি এখানে ইন্টারফেয়ার করতে পারবো না। তো এরপরে ফারহান ভাই যেটা বললেন যে বিশ্বাস করো ভাই, এরপরে বাবার সাথে দেখা করার 3 দিন পরেই ফ্যাক্টরিতে নাকি আগুন লাগে এবং বাবা যেরকম বলেছিলেন যে সাবধানে থাকার জন্য ফ্যাক্টরির লোকদের, আসলে ফ্যাক্টরির ওয়ার্কারদের অসাবধানতার জন্যই আগুনটা আসলে ফ্যাক্টরিতে লাগে। তো ফ্যাক্টরিতে আগুন লাগার পরে ওনারা হচ্ছে আবার সেই বাবার কাছে যান এবং বলেন কি যে বাবা এরকম হইছে। তো সেই বাবা বলেন কি আমি তো তোমাদেরকে আগেই বলছিলাম সাবধান থাকা, সাবধানে কাজ করতে, এবং আসলে তার কথা ঠিকই ছিল, আগুন লাগার কারণটা যেহেতু ফ্যাক্টরির ওয়ার্কারদের ভুলই ছিল। এরপরে হচ্ছে ফারহান ভাইয়ের পরিবার বাবাকে বললেন কি যে অফার করেন আর কি, বাবা আপনাকে একটা বাড়ি নিয়ে দেই, সেটা হবে মানে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। সেই বাবা বললেন কি যে দেখ আমার আসলে বাড়ির কি প্রয়োজন, আমি জানি না আমি কতদিনের অতিথি, আর এটা হতে পারে তোদের সাথে আমার শেষ দেখা। এরপরে হচ্ছে ফারহান ভাইয়ের চাচা হচ্ছে ওই বৃদ্ধকে বললেন যে বাবাজি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দেয়। তখন সেই বাবা বললেন কি যে বাবা দেখ আমি তোর জন্য দোয়া তো করে দিব, কিন্তু তোর যে সন্তান হবে সে তোর এই স্ত্রী থেকে হবে না, বরং অন্য স্ত্রীর কাছ থেকে হবে। এই কথা শুনে তো আসলে ফারহান ভাইয়ের পুরো পরিবার মানে অবাক হয়ে যায়, আর অন্য স্ত্রীর থেকে সন্তান হবে কিভাবে, ওনার এই স্ত্রী তো বেঁচে আছে। তো ওই বৃদ্ধকে আর কিছু না বলে সবাই চলে গেল, সালাম দিয়ে বাড়ি ফিরে আসলো। এরপরে প্রায় 1 মাস পরে ফারহান ভাইয়ের বড় চাচি কনসিভ করলেন, প্রেগনেন্ট হলেন আর কি। যখন এই খবরটি ফারহান ভাইরা পেলেন তখন সবাই হাসাহাসি করতে লাগলাম যে মানে লাগলো ওনারা যে আমরা কত ভুল ধারণায় ছিলাম, ওই বৃদ্ধের কথায় আসলে বিশ্বাস করছিলাম, এগুলো সব মানে কাল্পনিক জিনিসপত্র, এগুলো কিছুই না। তো এই কারণে এই বৃদ্ধ তো বলছিল যে দ্বিতীয় স্ত্রীর থেকে সন্তান হবে, প্রথম স্ত্রীর থেকে সন্তান হবে না। এরপরে যখন হচ্ছে ওনার চাচির ডেলিভারির টাইম, সবাই হাসপাতালে অপেক্ষা করছে নতুন কাজিন আসবে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে এমন একটা খবর দিল যে না চাচি না সেই বাচ্চা কেই বেঁচে নেই, দুজনই নাকি ডেলিভারি টাইমে মারা গেছে। তো ফারহান ভাইদের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, ওনারা সবাই সেখানে বসে কান্নাকাটি শুরু করছিলেন এবং দাদা দাদি মায়েরা সবাই কান্নাকাটি করছিলেন। এবং চাচি ছিল ওনাদের সবার খুবই প্রিয়,
চাচির সাথে অনেক মানে খেলাধুলা বা হচ্ছে চাচি ওনাদেরকে খুবই আদর করতেন। এবং হঠাৎ করে এটা কিভাবে হইলো আসলে মানে কেউ বিশ্বাসই করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। ডেলিভারির সময় নাকি ওনার চাচির এত পরিমাণ ব্লিডিং হয় যে ব্লিডিং এর কারণে বাচ্চা এবং মা কেউই বাঁচতে পারেনি। এবং এরপরের একটা বছর ওনাদের মানে মোটামুটি বেশ ভালো কষ্টের মধ্যে যায় এই শোক থেকে উঠতে আর কি। এরপরে ওনার চাচা আবার আরেকটা বিয়ে করেন এবং সেই বিয়ের পরে ওনাদের এবার একটা সন্তান হয়। তো ওই বাবার কথাটাই আসলে মিলে যায়। এরপরে যখন হচ্ছে সেই বাবার সাথে দেখা করার জন্য ফারহান ভাইয়ের পরিবার সেই ঝুপড়িতে গিয়েছিল, তখন আশেপাশের লোকজন বলল যে ওনার অলরেডি ইন্তেকাল হয়ে গেছে। তো এরপরে ফারহান ভাই আমাকে বলেন যে ভাই দেখ, এখন আমি এই বিষয়ে অনেকটি হতভম্ব, কারণ শেষ পর্যন্ত সেই ভিক্ষুক বাবার কাছে এমন কি জ্ঞান ছিল যে জ্ঞানের উপরে ভিত্তি করে সে এত দূরের জিনিস বলে দিতে পারতো, আমি আসলে এখনো জানি না। এবং তার কথাগুলো সত্যি ছিল। উনিও বললেন যে আজও নাকি উনি এই বিষয়ে মানে এতটা ভাবেন, এতটা বিশ্বাস করেন, মানে কি বলবো, কিন্তু উনি এটাও ভাবেন যে কোনো ধরনের গায়েবী জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে থাকা সম্ভব। কিন্তু ওই বৃদ্ধর কাছে কিভাবে ছিল যে সে এই ধরনের কথাগুলো সবকিছু বলে দিয়েছিল একবারে অ্যাকিউরেট করে। এই কথাটি উনি আজও হচ্ছে নিজেকে বোঝাতে পারেন নাই। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার আপনাদের জন্য আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং খারাপ লাগলে আমি রিয়েলি সরি ফর দ্যাট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Bhoot.com with Russell. হ্যালো লিসেনার্স অ্যান্ড হ্যালো রাসেল ভাই, আমি কলকাতা থেকে সুস্মিত বলছি। আমার জন্ম চট্টগ্রাম, বাংলাদেশেই। আমি এখন কলকাতায় পড়াশোনা করছি, তাই কলকাতাতেই আছি। আমি ভূত FM যখন বাংলাদেশে ছিলাম তখন থেকেই শুনতাম, আই থিঙ্ক তখন 2017 সাল। তারপর 2020 নাগাদ আমি কলকাতায় চলে আসি, 18 বা 19 নাগাদ, এক্স্যাক্টলি সময়টা মনে নেই। তারপর থেকে কলকাতা থেকেই পড়াশোনা করছি। দেন অনেক দিন পর আমি জানতে পারি যে Bhoot.com নিয়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেটা আমি এখন রোজগার শুনছি, প্রায় শুনি, যেহেতু আমি লেটে স্টার্ট করেছি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা দুটো ছোট ছোট ইনসিডেন্টের কথাই বলবো। আমি জানি না যে এই ঘটনা দুটো আসলে কতটা ভয়ঙ্কর। একটা আমার সাথে ঘটেছে, আরেকটা আমার বোনের সাথে। সো প্রথম ঘটনা যেটা আমার সাথে ঘটেছে আমি সেটা শেয়ার করি। আমি তখন দুর্গাপুজো ছিল এবং আমার মা, বাবা, বোন ওরা তো ঘরেই ছিল। তো আমি দুর্গাপুজোয় অনেক লেট করে বাড়ি ফিরেছিলাম, ওই তাও 11টা না 12টার পরে। তো তখন যথারীতি আমি বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পর আমি যখন দরজায় নক নক করি, আমার বারবার মনে হচ্ছিল কেউ একজন দরজার সামনে এসে আবার মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আমার এই জিনিসটা ফিল হচ্ছিল। আমার একটা মানে যখন আপনি দরজা নক নক করবেন, দরজার অপর সাইডে আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনি রীতিমতো বুঝে যাবেন যে অন্য সাইডে কেউ একটা আসছে, মানে সে একটা আওয়াজ বা সে একটা আপনি ফিল করবেন। আমিও সেটা ফিল করছি, বাট আমি দেখছি বারবার কেউ একটা এসে যেন দরজা খুলছে না, আবার চলে যাচ্ছে, এসে দরজা খুলছে না, চলে যাচ্ছে। এরকম কিছুক্ষণ 1-2 মিনিট চলে যাওয়ার পর আমি নিচে লক্ষ্য করি এবং আমি দেখি আমার দরজায় লক করা। হ্যাঁ, আমার দরজায় লক করা, এবং তার মানে ভেতরে কোনো মানুষ নেই। পরে আমি জানতে পারি যে আমার মা, বোনেরাও বাইরে ঘুরছে, মানে ঘরে কেউ নেই। আমার একটু খটকা লেগে ওঠে, একটু ভয় লেগে ওঠে। তারপর যথারীতি আমি বাইরে অপেক্ষা করতে থাকি, এবং আমি যখন বাইরে অপেক্ষা করছিলাম তখন আমি একেবারেই বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছিলাম, এবং দাঁড়িয়ে থাকার সময় আমি জাস্ট গেটের সামনে একটা রোড আছে, জাস্ট রোডে আমি এমনি দাঁড়িয়েছিলাম, এবং তখন মোটামুটি জমজমাট অবস্থা।
আমাদের বাড়ির সামনে একটা পুজো হয়। আমি এমনি জাস্ট মোবাইল স্ক্রোল করছিলাম, ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম, তখন দেখলাম একটা লোক, ব্যাস আমি ভালো করে লক্ষ্য করিনি, জাস্ট একটা লোক আমার সামনে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মিনিটের মধ্যেই আমি দেখলাম লোকটা আর নেই, মিনিটেও বলবো না, আমাকে ক্রস করার পর আমি লোকটাকে আর দেখতে পাচ্ছি না। অ্যান্ড আই ওয়াজ শকড। আমি ভাবছি যে এটা কি করে পসিবল, কারণ লোকটা আমাকে ক্রস করার পর ওকে অনেকটা হাঁটতে হবে, দেন ও কারণ সামনে পরপর কোনো বিল্ডিং নেই, সামনে পুরো রোড, তাই ওকে ওর যেখানেই যাক না কেন ওই রোডটা ক্রস করেই ওকে বাকি গন্তব্যে যেতে হবে। বাট ওটা ক্রস করতেও অ্যাটলিস্ট 30 to 35 সেকেন্ড তো পরে দরকার পড়ে। বাট আমি দেখছি লোকটা কোনোভাবেই ওখানে নেই। এবং এই ইনসিডেন্টটা দিয়ে মনে পড়লো, একদিন আমার বাড়ির সামনে আমার বন্ধু, আমি, ত্রিজিৎ, রূপম, আমরা এরাও গল্প করছিলাম। আমরা একটা লাল শাড়ি পরে একটা মহিলাকে দেখলাম আমাদেরকে ক্রস করেছে। মিনিট না, কিছু সেকেন্ডের মধ্যে ওকে আমরা দেখতে পাই না। এবং তারপরে একটা কেন যেন অনেক শীতল ঠান্ডা হাওয়া আমাদের মধ্যে দিয়ে মানে আমাদের সাইড করে চলে যায়, আমরা সেটা লক্ষ্য করি। তো এরকম ইনসিডেন্ট ঘটেছে, আমি জানি না এটা কতটা ভয়ানক, ব্যাস এটাই। আরেকটা ছোট ইনসিডেন্ট, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পেছনে রোড আছে, তো রোডে আমি যখন হাঁটছিলাম আমার ব্যাস এটাই মনে হচ্ছিল আমার পেছনে আমার সাথে কেউ হাঁটছে, অথচ আমি পেছনে তাকিয়ে দেখি পুরো রোডে কেউ নেই। এগুলো কিছু ছোট ছোট ইনসিডেন্ট। আমার বোনের সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই দুর্গাপূজার সময় আমি তখন বাইরে ঘুরছিলাম। এবার আমাদের যেটা ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমে একটা অ্যাটাচ করা জানালা আছে বড়, তো সেই জানালা থেকে রোড দেখা যায় এবং সেই রোডে যারা আসে তাদের তখনই বোঝা যায়। তো আমার বোন তখন আই থিঙ্ক 6টা না 5:30 হবে, বিকেল 5:30 হবে। তো ও জানলার ধারে এমনি ফোন কথা বলতে বলতে দেখছিল, তখন না কেউ দেখলো আমাকে, ঠিক আছে। আমার একটা নীল ড্রেস পরে আমি এসছি, আমার বোনকে হাত দেখিয়েছি এবং হাত দেখিয়ে আমার বোন যতদূর সম্ভব সেটার জন্য যখন হাত দেখিয়েছি আমার বোন ব্যাগে করে চাবি দেয়, কারণ নিচে চাবি দেয় না, একটা ব্যাগ থাকে, ব্যাগে করে চাবি দিতে হয় এবং চাবিটা নিচে ফেলতে হয়। আমার বোন ওভাবে রেখে আসে, ঠিক আছে। তারপর দেখে অনেকক্ষণ আমার বোন অপেক্ষা করে, দেখে আমি আসছি না, চাবির মতোই আছে। তখন আমার বোন আমাকে কল করে, আমি কল রিসিভ করি। আমার বোন বলে, কোথায়, তোমাকে তো চাবি দিলাম। আমি বলি, আমাকে চাবি দিলে? কি বলো, আমি তো এখনো বাড়িই আসিনি। আমার বোন ভাবছে হয়তো আমি আমার বোনের সাথে খুব মজা করছি, বাট আমার বোনকে আমি সিরিয়াসলি বলে, আমি বাড়িই আসিনি, আমি এখনও দমদম স্টেশন, একটা স্টেশন আছে, আমি ওখানেই আছি। আমার বোন বিশ্বাস করতেই চায় না। তারপর আমি আমার বোনকে ভিডিও কল করি, এরপর আমার বোন কান্না করতে শুরু করে। আমার বোন বলে, আমি স্পষ্ট দেখেছি তোমাকে, তুমি নীল ড্রেস পরে এসছো, এসে আমাকে হাতের ইশারা দিয়েছো, দেন আমি ওই ইশারা শুনে ভাবলাম হয়তো তুমি চাবি চাইছো, কারণ আমাদের ওই যে মেইন বিল্ডিং আছে, মেইন বিল্ডিংয়ের নিচে তালা মারা থাকে, ওই কারণে চাবি চেয়েছো, তো আমি চাবি দিয়েছি। আমি আমার বোনকে ভিডিও কল করলাম। দমদম আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাও 1 ঘন্টা আসতে লাগে, তো কোনো মজা করারও সিন নেই। আমার বোন কান্না করছে, এই করছে সেই করছে। তো তখন আমি কোথাও গিয়ে রিয়েলাইজ করলাম যে হয়তো যে মানুষটাকে দেখেছে আমার মতো করে, সে চাবি দিতে বলেনি, সে আমার বোনকে ডেকেছে নিচে আসার জন্য। আমার বোন হয়তো ফোনে ছিল বলে আমার বোন বুঝতেই পারেনি, হয়তো ভাবছে চাবি দিতে বলেছে। আমি মনে মনে ভাবছিলাম যে যদি সেই লোকটা যে ডেকেছে আমার বোন যদি নিচে যেত, তাহলে তখন তার কি পরিণতি হতো, আই ডোন্ট নো। ব্যাস এই দুটোই ঘটনা ছিল রাসেল ভাই। আমার যদি ঘটনাটা সিলেক্ট হয় আমি খুব খুশি হব, কারণ আমার কাছে আরও কিছু ঘটনা আছে যেগুলো আমি অডিও বা ইমেল করে আপনাকে পাঠাবো। সেগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা। একটা ইন্টারেস্টিং ঘটনা আমার কাছে আছে, ওটা মানে অনেক ইন্টারেস্টিং। আমি যদি এটা প্রচার হয় আমি খুব উৎসাহ পাবো, দেন আমি আস্তে আস্তে আপনাকে আরও পাঠাবো। আপনাকে কিছুদিন আগেই একটা ইমেল পাঠিয়েছি, যেটা আমার একটা পিসির গল্প ছিল। আমি জানি না ওটা সিলেক্টেড হয়েছে কিনা, আমি তো রেগুলার বেসিসে দেখছি, দেখা যাক। ভালো থাকবেন। আর ভূত.com যেন এইভাবেই আরও অনেক দূরে এগিয়ে যায়, সেটা আমি আশা করি। আর রাসেল ভাই, আমি আপনাকে পার্সোনালি বলছি, আমি আপনার খুব বড় ফ্যান। আপনার দ্য ওয়ে ইউ টক, আমি আজ অবধি কখনো কোনো মানুষকে সেরমভাবে
এত সুন্দরভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে শুনিনি। আমার আপনার গলা পার্সোনালি খুব ভালো লাগে, অ্যান্ড আমি আশা করব আপনি ভালো থাকবেন। এই নিয়ে বিদায় নিলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ছিল আমাদের ঈদের স্পেশাল একটা এপিসোড। আশা করছি আপনারা আপনজনের সাথে চমৎকারভাবে ঈদ কাটাচ্ছেন এবং ভালো আছেন, সবসময় ভালোর দলে আছেন। যখন ফিরে আসবেন কর্মব্যস্ত একটা শহরে, তখন সঙ্গে যেন থাকে দারুণ কিছু স্মৃতি, আর সেই সাথে সেই স্মৃতির কিছু কিছু পাতা যেন জুড়ে থাকে ভয়ের কিছু ঘটনায়। যে ঘটনাগুলো পাঠিয়ে দেবেন আমাদেরকে, আমরা সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।